সবাইকে আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ কী অবস্থা? চট্টগ্রাম বোর্ড অন্যান্য বোর্ডের সবাইকে আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দাও। লাস্ট ক্লাসে তোমাদেরকে যে সমস্ত বিষয়গুলো বলেছিলাম শতভাগ পরীক্ষা এসেছে। তোমরা যদি একটু মিলাই দেখো লাস্ট ক্লাসে যা যা বলেছিলাম। তো আজকেও তেমনই জৈব যৌগ নিয়ে আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, বিশেষ করে কোন কোন টপিকগুলো তুমি পড়বা এবং এক্সেপশন কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই পড়ে যাওয়া উচিত, সেগুলো নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। আর তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও যাতে করে সবাই দেখতে পারে। তো ফার্স্ট অফ অল একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে দ্রুত জানাই দাও। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও আমাকে। একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু দ্রুত জানাই দাও। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা একটু দ্রুত জানাই দাও আমাকে, ঠিক আছে? আর একটু শেয়ার করে দাও সবাই। একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু দ্রুত জানাই দাও। হ্যাঁ, ফাইন, সাউন্ড ঠিক আছে। ফাইন, সাউন্ড ঠিক আছে। এখন আমরা শুরু করতে পারি। ওকে, ডান। তো তোমরা একটু শেয়ার করে দাও আর এটা একটু কষ্ট করে সবাই যাতে সাউন্ড গুড না। ওকে, থ্যাংক ইউ বর্ষা। সবাই একটু শেয়ার করে দাও যাতে করে সবাই দেখতে পারে, ঠিক আছে? ঠিক আছে, আমরা শুরু করতেছি, ঠিক আছে? ওকে। ওকে, ডান, আমরা এখন শুরু করব। আর তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা তোমাদের যদি স্পেসিফিকলি কোনো কিছু না বুঝে থাকো সেটাও কমেন্ট করে একটু জানিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে সেই প্রবলেমটা সলভ করতে পারবো ইনশাল্লাহ। আর চট্টগ্রাম বোর্ডে যারা আছো তারা আজকে থেকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বা। আজকে এবং আগামীকাল 2 দিনই কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বা এবং জৈব যৌগটা একটু গুছিয়ে নিবা। জৈব যৌগটা একটু গুছিয়ে নিবা। এরপর হচ্ছে তুমি লাস্টে যে অর্থনৈতিক যে রসায়নটা সেটা একটু গুছিয়ে নেবা। আর বাকিগুলো ম্যাথমেটিক্যাল টার্ম, ওগুলো পরীক্ষার আগে পড়লেও পারবে। এই দুইটো অধ্যায় একটু ভালো করে গুছিয়ে নাও, জৈব যৌগ এবং অর্থনৈতিক রসায়ন। আর অর্থনৈতিক রসায়নে এমসিকিউর জন্য বেশি জোর দিবা এবং ক খ এর জন্য বেশি জোর দিবা যারা চিটং বোর্ড আছো। তো তোমরা হেলা সময় অপচয় করো না। চিটাং বোর্ডের স্টুডেন্টরা তুমি দেখতে পাচ্ছ আমি যে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো শতভাগ এসেছে। ইনশাল্লাহ তোমাদের সময় যখন হবে ইনশাল্লাহ তোমাদেরকে জন্য আলাদা করে লাইভ করবো ইনশাল্লাহ। সো তোমরা একটু শেয়ার করে দাও আর বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু দেখাও, তাদেরকে একটু দাও যাতে করে তারাও ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। লাস্ট মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের লাস্ট মোমেন্টে অনেক সময় একটা পড়া জিনিসও অনেক সময় না দেখে যাওয়ার কারণে তোমাদের ভুল হতে পারে বা বিশেষ করে সমস্যা হতে পারে। এই কারণে তোমাদের যেটা দরকার তোমরা একটু কষ্ট করে দেখে যাবা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। লাইভে মোটামুটি সবাই চলে আসছো। ওকে, ডান। কিছু পড়ি নাই না, কিছু পড়ো নাই এটা বললে হবে না। সময় অপচয় না করে তোমরা প্র্যাকটিস করো। বসে বসে যদি বোরিং লাগে এমসিকিউ সলভ করো, এমসিকিউ বেশি বেশি সলভ করো। ক খ কোশ্চেনগুলো বেশি বেশি করে পড়ো, তাহলে ইনশাল্লাহ দেখবে যে তোমার সব কিছু সহজ হয়ে যাবে। আমি আবারও বলছি, ক খ প্রশ্নগুলো বেশি বেশি করে পড়ো, এমসিকিউগুলো পড়ো আর প্রশ্ন ম্যাথমেটিক্স করো। সো আশা করি সময়টা কেটে যাবে। বাট মানে মানে তুমি হয়তো দেখা যাবে যে না পড়াচ্ছেও একটু একটু চোখ বুলাও, এটাতে তোমার অনেক উপকার হবে। যারা চট্টগ্রাম বোর্ড আছো তাদের জন্য বলছি। তোমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড, তোমাদের অবস্থা অনেক খারাপ আমি জানি। তো সো এগুলো নিয়ে
ইয়ে করো না, টেনশন করো না, অসুবিধা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো আমি শুরু করছি। তো ফার্স্ট অফ অল একটু খেয়াল করো যে প্রথমে হচ্ছে পরিবেশ রসায়ন। তাহলে প্রথমে যদি আমি পরিবেশ রসায়ন বলি, পরিবেশ রসায়নে কী কী পড়বা? পরিবেশ রসায়ন, দেখো পরিবেশ রসায়নে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে পরিবেশ রসায়ন। তার আগে প্রশ্নের প্যাটার্নটা একটু জানো। প্রশ্নের প্যাটার্নের মধ্যে আমাদের চ্যাপ্টার 1 যেটাতে, অর্থাৎ পরিবেশ রসায়নের চ্যাপ্টার 1-এ, যে চ্যাপ্টার 1 থেকে দুইটা সিকিউ আসে, মাঝে মাঝে একটা বা দুইটা সিকিউ আসে। যে সিকিউ কয়টা আসে চ্যাপ্টার 2-তে, অর্থাৎ জৈব রসায়নে মিনিমাম দুইটা সিকিউ আসবে। চ্যাপ্টার 3 থেকে তাও দুইটা সিকিউ আসবে। চ্যাপ্টার 4 থেকে, দেখো চ্যাপ্টার 4 এবং 1, এটা হচ্ছে ভাইস ভার্সা, এই দুইটা থেকে তিনটা সিকিউ আসবে। চ্যাপ্টার 4 এবং আমি আবার বলছি দুইটা বা একটা, এই দুইটা থেকে, অর্থাৎ এই চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 1 থেকে, যে 4 এবং 1 থেকে এই দুইটা থেকে তিনটা প্রশ্ন আসে। তো তাহলে তুমি একটু মিলাও যে 3, 4, 5, 6, 7, তাহলে এটা এবং এটা, এই দুইটা থেকে কয়টা কয়টা করে আসে? তিনটা কোয়েশ্চেন আসে। এখান থেকে একটা সিকিউ অথবা অর্ধেক থাকবে এরকম, অথবা এখান থেকে দুইটা দেবে, এখান থেকে একটা দেবে, অথবা এখান থেকে দুইটা দেবে, এখান থেকে একটা দেবে, এভাবে পরীক্ষা প্রশ্ন আসবে। আর পঞ্চম অধ্যায় যেটা আছে চ্যাপ্টার 5 থেকে, যে চ্যাপ্টার 5 থেকে তোমাদের একটা সিকিউ আসে। তো সব মিলিয়ে তোমাদের 5টা সিকিউ হয়। যে 5টা সিকিউর প্যাটার্নটা হচ্ছে এরকম। তো অনেক সময় দেখা যায় যে আবার আরেকটা ঝামেলা হয় মাঝে মাঝে, যে দেখা যায় চ্যাপ্টার 2 থেকে তিনটা সিকিউ আসে, যে তিনটা সিকিউ আসে অনেক সময়। তার মানে এখান থেকে যদি একটা সিকিউ দেয়, এখান থেকে একটা সিকিউ দেয়, এখান থেকে তিনটা সিকিউ দেয়। সো এভাবেই তোমার মাথায় রাখতে হবে। তো সো এখান থেকে যেটা দরকার, জৈব রসায়নে, এই জৈব রসায়নটাতে তোমাকে মিনিমাম একটা সিকিউ পারার মতো করে পড়ে যেতে হবে। একটা সিকিউ পারার মতো করে পড়ে যাবে, না হলে অনেক সময় বিপদ হতে পারে। তো তাহলে আর এইখান থেকে পঞ্চম অধ্যায় থেকে অবশ্যই কখগুলো ভালো করে পড়ে যেতে হবে, কারণ কখগুলো দেখা যায় যে এই জায়গা থেকে দিয়ে দেয়। আবার অনেকে যদি জৈব রসায়নটা বাদ দিতে চাও, তাহলে এখান থেকে অবশ্যই কখগুলো দেখে যাবা, কখগুলো অবশ্যই দেখে যাবা, কারণ এখান থেকে কখগুলো দিয়ে মিক্সচার করে বাকি জিনিসগুলো এখানে আসে। সো বি কেয়ারফুল। আমি আবারও বলছি, এই কনসেপ্টগুলো উল্টাপাল্টা করবা না, যে এই প্যাটার্নটা জেনে যাবা। প্যাটার্ন জেনে গেলে তখন তোমার কাছে একটা আত্মবিশ্বাস বাড়ে। কখগুলো যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেটা তো তোমরাও জানো। তারপর আমি আবার বললাম যাতে করে তোমার যাতে এই বিষয়টা সম্বন্ধে ভালো ধারণা থাকে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, জৈব রসায়ন নিয়ে কথা বলছিলাম। জৈব রসায়নে কী কী প্যাটার্নে প্রশ্ন আসে? দেখো জৈব রসায়নে প্রথম যে টপিকগুলো আছে, যে তোমার ঘূর্ণিঝড় নিয়ে কথা আছে, তারপরে বায়ুমণ্ডলে যে স্তরগুলো, এগুলো থেকে কখনোই সিকিউ আসে না। এগুলো থেকে পরিবেশ রসায়ন থেকে প্রথমে যে ইয়াটা আসবে, যে পার্ট 1-এ যে তোমার বায়ুমণ্ডলের বিভিন্ন পার্টগুলো, সেগুলো কখনোই সিকিউতে আসে না। সেগুলো এমসিকিউর জন্য পড়ে যেতে পারো। আর সিলেক্টিভ পড়া, এগুলো কত থেকে কত পর্যন্ত, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো। সো ওগুলো নিয়ে প্যাটার্ন। আমার সিকিউ নিয়ে যেটা আসবে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে এই যে পার্ট 1-এ কী কী আসে। পার্ট 1-এ তুমি একসাথে পড়বা। পার্ট 1-এ তুমি বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র, অর্থাৎ দেখো এই যে বয়েল, চার্লস এবং কী টাইপসের প্রশ্ন হবে আমি সেটা বলছি, তোমরা একটু নোট করে নিও। এই টাইপগুলো অবশ্যই দেখে যাবা। আমি যে টাইপগুলো বলবো সেগুলো অবশ্যই দেখে যাবা, কারণ এই টাইপগুলো থেকে প্রশ্নগুলো হবে। সো মাথায় রাখবা বয়েল, চার্লস, এই যে চার্লসের সূত্র, তারপর হচ্ছে অ্যাভোগাড্রো, এই সূত্র থেকে পিভি সমান ন্যাডি সমীকরণ, এই তিনটা সমীকরণের ম্যাথ করবা, এই যে ম্যাথ করবা। এবং তোমার পরীক্ষা যেটা আসে, যে তোমাকে একটা লেখচিত্র দেবে, লেখচিত্র দিয়ে বলবে যে এটা কোন সূত্র সমর্থন করে। তাহলে এখানে লেখচিত্রটা, এই যে এই দুইটা লেখচিত্রগুলো, যে লেখচিত্রগুলো দেখবা, লেখচিত্র দিয়ে তুমি দেখবে কোন সূত্র সমর্থন করে। এরকম একটা প্রশ্ন খুব বারংবারই আসছে, কোন সূত্র সমর্থন করে, যে কোন সূত্র সমর্থন করে, যে সমর্থন করে। তো যেটা বয়েলের সূত্র হলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র হলে চার্লসের সূত্র। আর একটা বোর্ডের গে লুসাকের সূত্রটাও এসেছিল, যে গে লুসাকের সূত্রটা এসেছিল একটা বোর্ডে। ফাইন, এই কোশ্চেনটা যদি তুমি বলো যে এটার পার্সেন্টেজ কত পার্সেন্ট, তাহলে আমি বলবো যে এটা 70% প্রশ্ন কমন, মানে 70% এই কোশ্চেনটাকে। আর এখান থেকে পিভি সমান এনআরটি দিয়ে, এটা থেকে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি রিলেটেড, এই রিলেটেড ম্যাথ আসে, এখান থেকে ম্যাথ আসে। তারপর হচ্ছে সমন্বয় সূত্র, মানে পিভি, বয়েল এবং চার্লসের সূত্র, যে P1 V1, যে P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/P2V2/T2, এই টাইপসের প্রশ্নগুলো আসে। আর এখান থেকে অণুর সংখ্যা আসে, এন, এই এন এর মোল বের করে এখানে অণুর সংখ্যা কত, এই যে অণুর সংখ্যা কত, মানে তোমাকে একটা গ্যাস দেবে, গ্যাসের অণুর সংখ্যাটা কত, এই প্রশ্নটা। সো এই কোশ্চেনটার প্যাটার্ন হচ্ছে এরকম। এবং এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে,
সেখান থেকে তোমার 70% প্রশ্ন এখান থেকে আসতে পারে। সো বাদ দেওয়া যাবে না, এটা একটু পড়বা। কিন্তু কিন্তু মোস্ট অফ দ্য কমন সেটা হচ্ছে পার্ট 2, যেটা বলবো সেটা মোস্ট কমন, 100% কমন আসবে সেটা। সো এই টপিকটা বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্রটা লিখবা, সূত্র রেখে লেখচিত্র দেখবা কোনটা সমর্থন করে, কোন সূত্রকে সমর্থন করে, মাস পরীক্ষা। এখন তুমি যদি প্রশ্নের প্যাটার্ন দেখতে চাও, আমি একটু দেখাই। আমি কিন্তু প্রত্যেকটা টাইপ ধরে দেবো, তোমাকে ধরাই দেবো, তুমি দেখবা যে তোমার টাইপগুলো ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার যদি থাকে ওকে ফাইন, আর আমি এক্সেপশন যেগুলো বলবো সেগুলোও দেখে যাবা। কারণ এক্সেপশন যেমন ফার্স্ট পেপার খুবই সহজ হয়েছে, তো সেকেন্ড পেপার তো একটু টাফ হতে পারে, মানে ফার্স্ট পেপার সহজ হয়েছে, সেকেন্ড পেপার টাফ হতে পারে। তো সেকেন্ড পেপার টাফ হলে তো তোমাকে আনসার করে আসতে হবে, ফুল আনসার করে আসতে হবে। সেই কারণে তোমার টপিক টাইপ এগুলো মাথায় রাখতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এবার আসো আমরা এর পরের ইয়াতে যাব, পরের প্যাটার্নে পার্ট 2-তে যাব। এই পার্ট 2-তে কী কী আসে দেখো। পার্ট 2, আমি পার্ট 2 লিখলাম, এই যে পার্ট 2। এই পার্ট 2 এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কি বলতো, ডাল্টনের আংশিক চাপসূত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই ডাল্টনের আংশিক চাপসূত্র, এই যে ডাল্টনের আংশিক চাপসূত্র, এই যে আংশিক চাপসূত্র, এই আংশিক চাপসূত্র থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এখান থেকে একটা প্রশ্ন, তার সাথে সাথে ব্যাপনের, এই যে ব্যাপনের হার, এই যে ব্যাপনের হার, এই যে ব্যাপনের হার, এই দুইটা টপিক মিলে যদি আমি 100টা বোর্ড দেখি, তাহলে 90টা বোর্ডে, যে 90টা বোর্ডে, মানে এটাকে 100%ই বলা যায়, আমি 100%ই দিচ্ছি, এটা পার্সেন্টেজ 100%, মানে 100% কমন আমি বলতেছি। এই ডাল্টন আংশিক চাপসূত্র এবং ব্যাপনের হার থেকে মাস্ট একটা সিকিউ আসবে, মাস্ট একটা সিকিউ আসবে এই ডাল্টন আংশিক চাপসূত্র এবং ব্যাপনের হার থেকে। এখন প্রশ্ন হচ্ছে কি কি টাইপসের প্রশ্ন আসতে পারে, তুমি একটু দেখবা, দেখো কি কি টাইপসের প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখবা, মানে কোন কোন টাইপসের প্রশ্নগুলো আসতে পারে। দেখো এখানে তোমরা সবাই জানো, এই সূত্র দিয়ে সবাই করো যে পিভি ইজ ইকুয়াল টু P1 B1 প্লাস P2 B2, এটা দিয়ে মোট চাপের মান বের করো, মোট চাপ। তো তাহলে এই সূত্র থেকে, মানে এই জায়গা থেকে যেটা সবচেয়ে বেশি আসে ব্যাপনা হার এবং এই দুইটা মিলে যে প্রশ্নের টাইপটা সবচেয়ে বেশি আসে, সেটা তোমাকে আলাদা আলাদা পাত্র দেবে, এরকম পাত্র দেবে, পাত্র দিয়ে তোমাকে দুইটা পাত্র দেবে, পাত্র দিয়ে এখানে 1 অ্যাটমসফিয়ার দিল, এখানে আয়তন দিল 2 লিটার, তারপর হচ্ছে এখানে ডব্লিউ এর মান দিল 2.25 গ্রাম, এটা এ পাত্র, এটা বি পাত্র। তারপর এখানে দিল যে 101.325 কিলো প্যাসকেল, এভাবে তোমাকে দিল। আর এখানে দিল যে 300 ml, তারপর এখানে দিল 0.30 গ্রাম। তো তোমাকে বললো মাঝখানে একটা এরকম একটা পাত্র দিল, পাত্র দিয়ে বলো যে যে এখানে বললো যে কর্কটি, স্টপ কর্কটি খুলে দিলে মোট চাপের পরিমাণ কত। খুবই কমন একটা প্রশ্ন। তাহলে মোট চাপটা চাই, যে মোট চাপটা চাইবে, যে মোট চাপ চাইবে, মোট চাপ কত। আবার এখান থেকে তোমার আরেকটা প্রশ্ন আসে, আংশিক চাপ কত, প্রত্যেকের আংশিক চাপ, এই যে আংশিক চাপ বের করে মোট চাপ বের করা। তাহলে তুমি মোট চাপটা করবা না শুধু না, এর সাথে সাথে আংশিক চাপ বের করে, যে মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ দিয়ে যে প্রশ্নটা, আংশিক চাপের ম্যাথটা করতে হবে, যে আংশিক চাপ, যে আংশিক চাপ, এই যে আংশিক চাপ বের করে মোট চাপ বের করে, যে মোট চাপ বের করা, মোট চাপ বের করা। এখন তোমার যদি প্রশ্ন হয় যে হ্যাঁ তুমি এগুলো পারবা না, তাহলে তোমাদের জন্য শর্টকাট যে ভয়েসটা আছে, তোমরা খুব সোজা হবে, আমার জাহিজ ক্যাম্প ক্লিনিক ইয়েতে যাবা, যে তোমরা যদি ক্লাসগুলো সম্পূর্ণ করতে চাই, যদি করতে চাও, তাহলে সেখান থেকে এখানে জাহিজ ক্যাম্প ক্লিনিক লিখবা। লাবণের অনন্য ফর্মুলায় পেপসোডেন্ট অ্যাডভান্সড সল্ট, আচ্ছা এখানে সমস্যা প্রতিরোধক কার্যকর। আচ্ছা ফাইন, আচ্ছা আমি একটু দেখাচ্ছি। দেখো জাহিজ ক্যাম্প ক্লিনিক পেজে যাবা, দেখো জাহিজ ক্যাম্প ক্লিনিক, এই যে যেটা HIDS জাহিজ ক্যাম্প ক্লিনিক যেতে যাবা, ওরে আল্লাহ, জাহিজ ক্যাম্প ক্লিনিকে যাবা, যে যেটা HIDS জাহিজ ক্যাম্প ক্লিনিক, এই পেজে যাবা। পেজে গিয়ে দেন তোমরা এখান থেকে, এই যে আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি তোমাদেরকে সুবিধার জন্য, যে এখান থেকে প্লে লিস্টে যাবা, প্লে লিস্ট করি, যে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে তোমরা, এই যে প্লে লিস্টে গিয়ে তোমরা এখানে যাবা, এখানে গিয়ে তোমরা এই জায়গাতে যে আমার একটা প্লে লিস্ট আছে, যে ওয়ান শর্ট ক্লাস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার, এই ভিডিওটাতে যাবা, যারা ক্লাস একদম করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি দেখাচ্ছি রসায়নের আজকের লেকচারে তো আমার এখানে আমি যেটা নিয়ে কথা বলছিলাম, যে 21টা লেকচার আছে এখানে। তো এখানে তোমরা ফার্স্ট পেপারগুলো বাদ দিয়ে সেকেন্ড পেপার, দেখো ফার্স্ট পেপারগুলো বাদ দিয়ে, জানলা কোথায় চলে গেল, দেখো এই ফার্স্ট পেপারগুলো বাদ দিয়ে তোমরা যে কাজটা করবা, সেকেন্ড পেপারের যে অংশটা, যে পরিবেশ রসায়ন পার্ট 1 পার্ট 2, দেখো 1 ঘন্টা ক্লাস, তার মানে কি 2.5 ঘন্টায় পুরো চ্যাপ্টার শেষ। তারপর হচ্ছে দেখো জৈব রসায়নের 6টা ক্লাস, মাত্র 6টা ক্লাস। তোমরা জীবনে যদি কোনো ক্লাস না করে থাকো, এই 6টা ক্লাস আল্লাহর রাস্তে করে যাবা, কিচ্ছু করার দরকার না, আল্লাহর রাস্তে খালি হেডফোন দিবা আর তুমি কনসেপ্টগুলো লিখবা, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। তাহলে অবশ্যই তুমি সিকিউ কমন পাবে, যে 1 2 3 4 5 6। তাহলে আমি যদি ঘন্টা হিসেব করি,
তাহলে জৈব রসায়নে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, তাহলে এখানে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, তারপর হচ্ছে এখানে হচ্ছে 9 ঘন্টা, 9.5 ঘন্টা। তাহলে 9.5 ঘন্টায় তুমি পুরো জৈব রসায়নটা একদম কি কি দরকার শুধু ক্লাসটা দেখবা, আর কিছু দরকার নেই। 9.5 ঘন্টা জৈব রসায়নটা শেষ। আমি চাইলে ক্লাসগুলোকে কেটে 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 ওয়ান শট বানিয়ে দিতে পারতাম, নো নিড, আমার দরকার নেই। আমার কথা হচ্ছে তোমরা যারা স্টুডেন্ট তারা ধারাবাহিকভাবে দেখে যাবা। পরিমাণগত রসায়নে আমাদের লেকচার আছে কয়টা? পরিমাণগত রসায়নের লেকচার আছে আমাদের 2টা 3টা। একটা হচ্ছে সৃজনশীলগুলো, তার মানে পরিমাণগত রসায়ন অলমোস্ট 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টায় পরিমাণগত রসায়ন শেষ। এবার তড়িৎ রসায়নের 2টা ক্লাসে, যে একটা সিকিউ, 2টা ক্লাসে তড়িৎ রসায়ন শেষ। তো আর কি লাগে বলো? তো এখানে সবগুলো খাবার দেওয়া আছে। তারপরে তোমরা যদি চাও ক্লাসগুলো করে নিতে পারো, আমার ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো। যদি কোনো প্রশ্ন হয় তাহলে আমাকে তো অবশ্যই জানাবা। তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম, দেখো আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা একটু মাথায় রাখো। তো তাহলে এই জায়গাতে আংশিক চাপ বের করো, এরপর হচ্ছে মোট চাপ বের করতে হবে। আংশিক চাপ বের করো, মোট চাপ বের করবা। তবে আংশিক চাপ বের করে মোট চাপ বের করে এরপর আরেকটা সবচেয়ে ঝামেলাপূর্ণ কোশ্চেন আসে, কোনটা জানো? যে তোমাকে তাপমাত্রা এখানে দিছে কত ডিগ্রি, মনে করো তাপমাত্রা দিছে, আরেকটা কোশ্চেন আসে মনে করো এখানে 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি সেলসিয়াস আছে। তো আরেকটা কোশ্চেনে তোমাকে আরেকটা পাত্র দেবে, এই যে পাত্র তোমাকে বলবে যে এখানে সেটা 35 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে মোট চাপের পরিমাণ আছে, এখানে এ প্লাস বি যোগ করছো, তাহলে নতুন একটা পাত্রে নিয়ে যাবে। আবার নতুন পাত্রে তাপ একই থাকবে না, ভিন্ন ভিন্ন তাপমাত্রা থাকবে। এই কোশ্চেনটা খুবই ঝামেলাপূর্ণ, স্টুডেন্টরা মানে ঝামেলায় পড়ে যায় যে তাপমাত্রা ভিন্ন থাকবে, আবার এখানে এই জায়গাতে তাপমাত্রা ভিন্ন থাকবে। তো এই ক্ষেত্রে সূত্রটা কোনটা আমি একটু দেখা দিচ্ছি, তোমরা এই ক্ষেত্রে সূত্র ফলো করবা। এটা আমি একটু দেখাচ্ছি, সে সূত্র ফলো করবা। এই ক্ষেত্রে যদি তাপমাত্রা ভিন্ন থাকে, যে আংশিক ডাল্টন আংশিক চাপ সূত্রে, ডাল্টনের এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্রে একটু ভালো করে খেয়াল করবা, যে আংশিক চাপ সূত্রে যদি তাপমাত্রা ভিন্ন থাকে, যে যদি তাপমাত্রা ভিন্ন থাকে, যে তাপমাত্রা ভিন্ন থাকে, তাহলে অবশ্যই এই সূত্র দিয়ে করবে, যে পিভি ইজ ইকুয়াল টু পিভি বাই টি ইজ ইকুয়াল টু P1 V1 বাই T1, যে P1 V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু প্লাস দিবে এখানে প্লাস, এই যে প্লাস P2, এই যে P2 V2 বাই T2। তো তাহলে এখানে একটা প্যাটার্ন আসতে পারে এরকম, একটু দেখা দিচ্ছি আমি তোমাদেরকে। প্যাটার্নটা হচ্ছে এরকম, যে এখানে তাপমাত্রা যেটা শেষ সেটা হচ্ছে এই তাপমাত্রাটা 25 ডিগ্রিটা টি, আর T1 এবং T2 মানটা সেম, এই যে সেম মানটা সেম রেখে তখন তুমি সরাসরি অঙ্কটা করে ফেলতে পারবা। মোট চাপের পরিমাণ ভি সমান হচ্ছে এই দুইটার যোগফল, 2 এবং এটা 2 লিটার, আর এটা হচ্ছে 0.3 লিটার, কারণ 300 ml দেওয়া আছে। তো এককগুলোর ব্যাপারটা একটু মাথায় রাখবে, এককগুলোর ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতেছি তোমাকে, করব। সো এই ব্যাপারটা দিয়ে তোমার একটা সিকিউ আসবে, মাথায় রাখবা এই ব্যাপারটা দিয়ে। দেন এবার মানে এখানে যদি তাপমাত্রা ভিন্ন হয় এবং তোমার বিভিন্ন গ্যাসের ইয়ার যদি ভিন্ন হয়, তাহলে এই ক্ষেত্রে একটু মাথায় রাখবা। আরেকটা প্রশ্ন একটু তো তোমাদেরকে বলে রাখি, হাজারি স্যারের বইতে, আমি আবার বলছি হাজারি স্যারের বইতে নতুন সংস্করণে দেখবা যে চাপ যদি ভিন্ন হয় তখন কিন্তু তখন ব্যাপনাহারের যে সূত্রগুলো সেটা ভিন্ন হয়ে যাবে। তো তার মানে আমরা সবাই জানি ব্যাপনা সূত্রটা, আমরা সবাই জানি যে ব্যাপনা সূত্র, যে ব্যাপনের ক্ষেত্রে, এই যে ব্যাপনের ক্ষেত্রে আমরা সূত্র সবাই কি জানি, যে R1 বাই R2 ইজ ইকুয়াল রুট ওভার M2 বাই M1, এই যে M2 বাই M1 কোনটা আগে ব্যাপিত হবে, অথবা আমরা রুট ওভার D2 বাই এই যে D2 বাই D1 আমরা জানি, অথবা আমরা সবাই জানি যে কি জানি বলতো, যে এই যে x, এই R1 থেকে এই x দূরত্বে যদি, অর্থাৎ তোমার একটা দুইটা ইয়া দেবে, এখানে তো একটা নল দেবে, নল দিয়ে এখানে একটা অ্যামোনিয়া দেবে আর একটা HCl দেবে। তো মাঝখানে তোমাকে এখানে এরকম একটা যাবে, এই অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে বলবে। তো তোমাকে বলবে যে এখানে কোন কত দূরত্ব অতিক্রম করে, তাহলে মোট দূরত্ব মনে করো 25 সেন্টিমিটার দিল। তো 25 সেন্টিমিটার মানে হচ্ছে L, এটা L এর মান হচ্ছে 25, তাহলে এটাকে যদি x ধরো তাহলে এটা কত হবে বলো তো, L মাইনাস x হবে। তো তাহলে যে পাত্রটাকে তুমি নিছো, যে HClটাকে নিছো, R1টা যে HCl হয় তাহলে এখানে x হবে 1 সেন্টিমিটার, আর এদিকে যদি দূরত্ব যদি 25 মিটার হয় তাহলে 25 মাইনাস x ইজ ইকুয়াল টু, অথবা L মাইনাস x ইজ ইকুয়াল টু দূরত্ব নির্ণয় করতে বলবে। মানে তোমাকে বলবে যে কতটুকু কাছাকাছি আসার সম্ভাবনা, এখান থেকে কতটুকু আসার সম্ভাবনা। যদি তুমি এই টাইপসের প্রশ্ন না করে থাকো তাহলে অবশ্যই এটা করবা, কনফার্ম করবা। আমি বারবার বলছি, আমি যা যা বলবো এখন, যেগুলো বলবো সেগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। সো একটু প্লিজ একটু আল্লাহর রাস্তায় একটু দেখে যাও, যদি না দেখে থাকো, আর না পারলে তো আমি ক্লাসে বলছি না যে তোমাদের আমি যেটা বললাম সেখান থেকে করবা, কিন্তু তোমরা একটু টাইপগুলো দেখে যাও যে তোমাদের এগুলো ক্লিয়ার আছে কিনা দেখো। যদি ক্লিয়ার না থাকে পড়ে নাও, আর যদি ক্লিয়ার থাকে তো আলহামদুলিল্লাহ, টেনশন নাই, কোনো টেনশন না, আমি জাস্ট টাইপগুলো বলছি। তো এখন এই জায়গাতে যেটা নিয়ে প্রবলেম হয় ব্যতিক্রমধর্মী, যদিও বা হাজারি স্যারের বই বা অন্য স্যারের বই গাইড বইগুলোতে বা ভিন্ন ভিন্ন বইগুলোতে নর্মাল নিয়মে করে দিয়েছে ব্যাপন হার কোনটা বেশি হবে ওখান থেকে, কিন্তু এই আণবিক ভর বের করার ক্ষেত্রে তখন এই চাপ যদি ভিন্ন হয়, চাপ যদি ভিন্ন হয় তখন সূত্রটা কিন্তু চেঞ্জ হবে।
তাহলে তোমরা একটা কাজ করবা, যদি চাপ ভিন্ন দেখো, যে চাপ ভিন্ন দেখো, যদি চাপ ভিন্ন হয়, এই যে যদি চাপ ভিন্ন হয়, যদি চাপ ভিন্ন হয়, এই যে ভিন্ন হয়, তখন সূত্র হবে দেখো, এই যে ভিন্ন হয়, তখন দেখি R1/R2 ইজ ইকুয়াল টু, দেখো এই √M2/M1 তো আছে, এই যে M2/M1 আছে, বাট এখানে PA অর্থাৎ P1/P2, তার মানে চাপের কিন্তু সমানুপাতিক, তার মানে এই ইজ ইকুয়াল টু পিটা গুণ হবে, এই জায়গায় গুণ হবে, এই যে পিটা গুণ হবে। সো চাপ যদি ভিন্ন থাকে তাহলে তোমরা সাধারণ নিয়মে একবার করবা, করার পরে তারপর লিখবে অ্যাকর্ডিং টু হাজারি স্যার, মানে প্রশ্ন নিয়েছি অ্যাকর্ডিং টু হাজারি স্যার, অথবা হাজারি স্যারের বইয়ের মতে। আমি পেজ সহ বলতেছি, হাজারি স্যারের বইয়ের পেজ নাম্বার কত, এই পেজ সহ তোমাদেরকে আমি একটু বলতেছি, পেজ নাম্বার সহ লিখে দিবা অমুক পৃষ্ঠার এবং সংস্করণটা, বইয়ের সংস্করণটা বলতেছি 2025 সালের সংস্করণের পেজ নাম্বার সহ বলে দিই, তাহলে তোমার আর কোনো ঝামেলা হবে না। তুমি একদম পেজ নাম্বার সহ উদ্ধৃতি দিয়ে দিবা, কিছু করার নাই। এই চিরং বোর্ডের নিউ রুটিন দেয় নাই, তোমরা একটু দিলে আমি জানাবো। এই যে পেজ নাম্বার সহ আমি বলতেছি, যদি চাপ ভিন্ন হয় তখন তুমি, আমি কত পৃষ্ঠা পেয়ে আমি দেখাচ্ছি, আরো একটা মিনিট। এই যে পেজ নাম্বার হচ্ছে চাপ ভিন্ন হলে পেজ নাম্বারটা সহ বলে দিই, তাহলে তোমার আর ঝামেলা হবে না। গ্রাহামের ব্যাপন সূত্রে পেজ নাম্বার, পাইছি, পেজ নাম্বার হচ্ছে 55 পৃষ্ঠায়, যে 2025 সালের সংস্করণের 55 পৃষ্ঠায় 3য় নাম্বার লাইনে। তাহলে হাজারি স্যারের কত পৃষ্ঠা বলো তো, হাজারি স্যার 55 পেজ, এই যে 55 পেজ 2025 সংস্করণ 3 নং লাইন অনুসারে, যে লাইন অনুসারে একদম রেফারেন্স শুদ্ধ দিয়ে দিবা। 2025 সালের 55 পৃষ্ঠার 3 নং লাইন অনুসারে চাপ ভিন্ন হলে সূত্র হবে এটা, একদম এইভাবে একটা সাধারণভাবে করবা, সাধারণ নিয়মে করবা। আরেকটা করবা, একদম রেফারেন্স দিয়ে বলবা, রেফারেন্স দিবা, পাশে রেফারেন্স দিলে তোমার টিচার ওই পেজটা দেখতে বাধ্য, কারণ অনেক সময় টিচার এগুলো না দেখে তোমাকে দুমদাম করে নাম্বার দিয়ে দিতে পারে। তো তুমি কি করবা, একটু সময় অপচয় হোক, একটু অপচয় হলেও আমার দরকার যে পূর্ণ মার্কস, কারণ তোমার খাতাটা কোন টিচারের কাছে পড়ে তুমি তো জানো না। হঠাৎ করে দেখা গেলে একটা পড়ুয়া টিচারের কাছে পড়লো বা ভালো টিচারের কাছে পড়লো, তখন তুমি এটা নাই কেন, এই জিনিসটা নাই কেন, তখন তিনি এরকম ভাবে বলতে পারে। এই কারণে তুমি যে কাজটা করবা, সাধারণ নিয়মে তুমি লিখে একটা অঙ্ক করে দিবা, এরপরে যে নতুন হাজারি স্যারের বইয়ের সংস্করণ অনুসারে 55 নাম্বার পেজের 3 নং লাইন অনুসারে সূত্র দিবা এটা, এবার এটা অনুসারে করবা। এবার দেখবে উত্তর দেখবে দুইটা, যে আনসার নাম্বার 1 আনসার নাম্বার 2 দুইটাই করে দিবা, যাতে নাম্বার যাতে কম না, মানে কোনোভাবে যাতে কম না দিতে পারে, কোনোভাবে যাতে নাম্বার কমতে না পারে, একদম রেফারেন্স সহ বলবা। আসলে কিছু করার নাই, আমি কেন বলছি, কারণ আমি অনেকগুলো গাইডে দেখছি যে গাইড বই এবং হাজারি স্যারের বইতে নিজেও করছে যে সাধারণ নিয়মে করে দিছে, কিন্তু সূত্র দিছে, কিন্তু আবার অঙ্ক করছে সাধারণ নিয়মে। তো আমার কথা হচ্ছে যে তুমি যে জানো এটা তোমাকে স্যারকে জানাইতে হবে, তুমি যে জানো জিনিসটা দুইটাই জানো এটা জানাইতে হবে, 2 নিয়মে করে দিবা, করে একদম পার্ট 1 পার্ট 2 দরকার আলাদা আলাদা করে দেখে দিবা, যাতে করে টিচার তোমাকে এনি হাও যাতে নাম্বার দিতে হয়, যাতে কোন দিকে যাবে, সে কি এদিকে ধরবে, 2 দিকে তো তুমি করছো, টেনশন নেই। সেগুলো মাথায় রাখবে একটু, বুঝছো, কিছু করার নাই। হ্যাঁ, একদম পাশে দিয়ে রেফারেন্স সহ লিখবে, যে পাশে রেফারেন্স সহ লিখবে, রেফারেন্স লেখার কারণ আছে। হাজারি স্যারের বইয়ের 25 সংস্করণে 55 নাম্বার পেজে 3 নং লাইন, এই সূত্র অনুসারে একদম এভাবে দিবা, 25 সংস্করণ দিবা, তাহলে আর কিছু করতে পারবে না ইনশাআল্লাহ, আশা করতেছি, সমস্যা নেই। সো কিছু করার নাই আসলে, এইভাবে না করলে তো তোমাকে আসলে মানে তুমি যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, তোমাকে এইভাবে মাথায় রাখতে হবে, ফাইন, এটা মাথায় রাখবা, ফাইন। তো এটা একটা বিষয়। আরেকটা প্রশ্ন ব্যতিক্রম আসতে দেখছি আমি একটু, যখন এই ব্যাপন সূত্র আসে, ব্যাপন থেকে আরেকটা জিনিস ব্যতিক্রম আসতে দেখছি, সেটা হচ্ছে মনে করো এখানে 2.5 গ্রাম দেওয়া থাকলো, এখানে 101.325 অ্যাটমসফিয়ার দেওয়া থাকলো, আর এখানে আয়তনটা মনে করো 20 বা 2000 ml দেওয়া থাকলো, এটা এ পাত্র। কিন্তু বি পাত্রে তোরা কি করে জানো, এসএটিপিতে এখানে যে কাজটা করে, এসএটিপিতে একটা কাজ করে, দেখো যে এটা ঘনত্ব দেওয়া থাকে, ঘনত্ব মনে করো 1.75 গ্রাম পার লিটার এরকম দেওয়া থাকে। তো তাহলে বি পাত্রে তুমি যখন ব্যাপন হার বের করতে যাবা, তাহলে অবশ্যই তোমাকে কি বের করতে হবে, আণবিক ভর বের করতে হবে। তো আণবিক ভর এরকম একটা দেওয়া থাকে, আবার অনেক সময় দেওয়া থাকে এরকম, যে এইভাবে দিয়ে তোমাকে এখানে এসটিপিতে তোমার এখানে ঘনত্ব দেওয়া থাকে, মনে করো 1.25 গ্রাম পার লিটার।
তো বদ্দারে স্টুডেন্টরা এই জায়গাতে একটু কনফিউশনে পড়ে যে একটা এসএটিপি তে দেওয়া থাকে আর একটা এসটিপি তে। তো তাহলে এটা তো আণবিক ভর বের করতে পারবি, কেমনে পারবি? পিভি সমান হচ্ছে ডব্লিউ বাই এমআরটি। তো এখানে আমরা সবাই জানি পি এর মান দেওয়া আছে, যে পি এর মান আমি লিখলাম, পি এর মান দেওয়া আছে। তারপর যে অ্যাটমসফিয়ার না দিয়ে এটা কিলো প্যাসকেল দিই, তাহলে আর বিস্তর সুবিধা, যে কিলো প্যাসকেল, এটাকে প্যাসকেলে নিবি আয়তন। তারপর হচ্ছে আর এর মানটা মুখস্থ, টি এর মান মনে কর 25 ডিগ্রি সেলসিয়াস, এরকম দিল। এখানে 25 ডিগ্রি সেলসিয়াস, যে ডিগ্রি সেলসিয়াস দিল। তো সো এখানে এটা নিয়ে ঝামেলা নেই, ঝামেলাটা হয় কোথায়? এই যে এত ডিগ্রি সেলসিয়াস, আর এখানে এসএটিপি দেবে, এখানে এসটিপি দেবে। এখন মনে রাখবি এটা তো খুব সহজে বের করতে পারবি, ডব্লিউ এর মান দেওয়া আছে, খুব সহজে বের করতে পারবা। তো এখানে এককের ব্যাপারটা একটু মাথায় রাখবা। যদি পি এর মানটা যদি অ্যাটমসফিয়ার এককে দাও, বি এর মানটা লিটার এককে দিবা, আর আর মানটা তখন 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, যে পার মোল পার ক্যালভিন এককে দিবা। আর টি এর মানটা কোন এককে দিবা? ক্যালভিন স্কেলে দিবা। ওকে ফাইন, এটা তো নিয়ে আর কোনো ঝামেলা নেই, এম এর মানটা গ্রাম এককে দিলে। কিন্তু এই এসএটিপি তে যখন করতে যাবি, যে এসএটিপি মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ, এই যে অ্যাটমসফিয়ার চাপ, এই যখন এই জায়গাতে আসবে বা 100 কিলো প্যাসকেল কোণে এই জায়গাতে আসবে, এই এসএটিপি তে 1 মোল গ্যাসের আয়তন এই মুখস্থ রাখবি, যে এখানে মুখস্থ রাখবি এসএটিপি তে, এই যে এসএটিপি তে অথবা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে 1 মোল গ্যাসের আয়তন, এই যে 1 মোল গ্যাসের আয়তন 24.789 লিটার। এই মানটা আল্লাহর রাস্তায় একটু মুখস্থ রাখবি। এটা যে কতবার আসছে এমসিকিউতে বলার মতো না। সো এখানে ডাইরেক্ট প্রশ্ন কি করবি দেখ, এখান থেকে আর এত ঝামেলাতে যাস না, এক লাইনে করে ফেলবি। কিভাবে? যে বলবি যে 1 লিটারের ভর হচ্ছে এত, সুতরাং 24.789 এর ভর কত, ওইটাই হচ্ছে তার আণবিক ভর। আর এখানের জন্য কি হবে? 1 লিটারের ভর হচ্ছে এত, তাহলে 22.4 লিটারের ভর কত? কারণ আমরা জানি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এই জায়গাতে স্টুডেন্টদের অনেক সময় প্রবলেম হয়। সো আমি এটা এই জায়গাতে প্রবলেম হয়, প্লিজ একটু মাথায় রাখিস। এসটিপি দেওয়া থাকে, এসটিপি দেওয়া থাকে। এসটিপি যদি হয় তুই মুখস্থ রাখবি কি, যে 24.789 লিটার 1 মোল গ্যাসের আয়তন। আর এসটিপি তে আমরা 22.4 লিটার আমরা জানি। তো এখান থেকে তুই সহজে করে ফেলবি। তো সো এই এম এর মান বের করতে গিয়ে, মানে আণবিক ভর বের করতে গেলে এই ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়। সো এটা যদি করা না থাকে আজকে করে ফেল, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। যে ব্যাপন হার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো ব্যাপন হারের দূরত্ব বিষয়ক প্রশ্ন আসে, কোনটা আগে ব্যাপিত হবে এটা প্রশ্ন আসে থাকে। দুইটা পাত্র আলাদা আলাদা করে জোড়া লাগালে কি হয় এটা দেওয়া থাকে, অথবা নতুন একটা পাত্রে নিয়ে গেলে কি থাকে, অথবা নতুন পাত্রে তাপমাত্রা ভিন্ন দেওয়া থাকবে। এই ব্যাপারগুলো, এই টাইপের প্রশ্নগুলো মাস্ট করবা, এখান থেকে কোশ্চেন আসবে, কনফার্ম প্রশ্ন আসবে। ফাইন, এটা মাথায় রাখবা। এবং কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানো, ঠিক আছে? ইনশাল্লাহ জাস্ট আমাকে বলবা যে এসটিপিতে 1.7 ইটস ওকে। এসটিপিতে যদি দেওয়া থাকে তাহলে যে 22.4 দিয়ে গুণ করবা, একই কথা। তো আমি উদাহরণ দেখালাম যে এসএটিপি এসটিপি এইভাবে দেওয়া থাকতে পারে। সো আণবিক ভর বের করার ক্ষেত্রে যদি এসএটিপি হয়, যে এই ঘনত্বকে দ্বারা গুণ করে দিবা, তাহলে আণবিক ভর বের হবে। আর যদি তুমি এসটিপিতে হয়, তাহলে 22.4 দ্বারা ঘনত্বকে গুণ করে দিলে তোমার আণবিক ভরটা বের হবে। দেখছে না, আর কিছু না, আর কিছু চিন্তা করতে হবে না। ঘনত্বটা যদি দেওয়া থাকে এইভাবে করবে, মাথায় রাখবা। ফাইন, এবার আসো ভিডিও, ঠিক আছে? এটাই ঠিক আছে, মানে ফাইন। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আরেকটা বিষয়, আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করি। তাহলে এইটাও গেল একটা বিষয়। এবার হচ্ছে পার্ট 2 গেছে, এবার পার্ট 3 তে আয়। পার্ট 3 তে কি আসবে? যে পার্ট 3 তে কি আসবে দেখ। পার্ট 3 তে খুবই কমন যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, অর্থাৎ আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য। দেখি আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য, যে বাস্তব গ্যাসের পার্থক্য একটু ভালো করে খেয়াল করিস। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য, এই পার্থক্যের মধ্যে সবচেয়ে বেশি আসে মানে গ্রাহামের যে এমাগার যে বক্ররেখা আছে, এমাগার বক্ররেখা আছে না, যে এমাগার বক্ররেখা, এই যে এমাগার বক্ররেখা, এই যে এমাগার বক্ররেখা। এই এমাগার বক্ররেখাতে তোর এই বক্ররেখাতে এরকম বক্ররেখা দেবে, দেওয়ার পর এরকম একটা দেবে, তখন তোর এখানে বলবে যে পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করছিস। তাহলে এরকম করে এরকম একটা লেখচিত্র থাকবে, এরকম একটা থাকবে, আর দুইটা এরকম উপর দিয়ে থাকবে এরকম। একটা হচ্ছে হাইড্রোজেন আর আরেকটা হচ্ছে হিলিয়াম, এরকম দেওয়া থাকবে। তো দেওয়া থাকার পর তারপরে কমন জিনিস হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড দেওয়া থাকবে, একটা কার্বন ডাইঅক্সাইড দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে তোর অক্সিজেন, আর একটা হচ্ছে নাইট্রোজেন, এরকম দেওয়া থাকবে। তো দেওয়া থেকে তোকে এবার জিজ্ঞেস করবে যে এটা হচ্ছে ও এ রেখা, উমুক রেখা তমুক রেখার মতো আচরণ করে না কেন, তমুক রেখা সমুক রেখার মতো আচরণ করে না কেন। এইটা খুবই কমন প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যে ভেরি ভেরি বিবিআই, অথবা তোর এবিসি দেওয়া থাকবে, এগুলো এরকম গ্যাসের নাম দেওয়া না দেওয়া থেকে তোকে এবিসি দেওয়া থাকবে, যে এটা এ যদি হয় এটা বলবে যে বি, এটা বি, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এরকম বলবে। বলছে অমুক তমুকের মতো আচরণ করে না, তমুক সমুকের মতো আচরণ করে না কেন? এই ব্যাপারটা খুবই কমন একটা প্রশ্ন। এবং এখানে জেড এর মান দিয়ে যে যে সংকোচনশীলতা গুণাঙ্ক, এই যে জেড এর মান 1, এটা জেড এর থেকে 1 বেশি, 1 এর থেকে বেশি, উপরের অংশটা 1 এর থেকে বেশি, নিচের অংশটা 1 এর চেয়ে কম। এই গ্রাফ থেকে প্রতিবারই প্রশ্ন আসবে উন্মুক্ত হয়ে। তাহলে এখানে তোর যে আদর্শ গ্যাস পার্থক্যটা, এবং আদর্শ গ্যাস কখন বাস্তব আচরণ করে, বাস্তব গ্যাস কখন আদর্শ আচরণ করে, এই কুশটা খুবই কমন। যে আদর্শ গ্যাস কখন বাস্তব আচরণ করে, কখন বাস্তব আচরণ করে, যে বাস্তব আচরণ করে, আর বাস্তব গ্যাস কখন আদর্শ আচরণ করে, এই যে বাস্তব গ্যাস কখন আদর্শ আচরণ করে, গ্যাস কখন আদর্শ আচরণ করে, যে আদর্শ আচরণ করবে। খুবই কমন, এটা একদম খুবই কমন। এবং এটার যে আনসারটা, এই আনসারটা হচ্ছে তোর এটা, যে এটা হচ্ছে ভ্যান ওয়াল সমীকরণ। এটা আনসারটা হচ্ছে যে ভ্যান ওয়াল সমীকরণ, যে ভ্যান ওয়াল সমীকরণ, ভ্যান ওয়ালস সমীকরণ। তো সমীকরণটা কি বলতো? পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার, এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। এই সূত্র দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে চাপ ত্রুটি এবং আয়তন ত্রুটি। এবং আদর্শ গ্যাস কখন, কোন গ্যাসের চাপ বেশি হয়, আদর্শ গ্যাস না বাস্তব গ্যাস? সাধারণত আদর্শ গ্যাসের চাপ বেশি হয়, এটা মনে রাখবা। সো এইটা খুবই কমন একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসবেই। এইখানের আনসারটা ভ্যান ওয়াল সমীকরণ দিয়ে দিতে হবে। এই জায়গাতে চাপ ত্রুটি এবং আয়তন ত্রুটির ব্যাপারটা ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করে তারপরে তোকে আনসার করতে হবে, এমাগার বক্ররেখা থেকে আনসার করতে হবে। এবং এখানে পরীক্ষায় কতগুলি ইনফরমেশন দিয়ে বলছে অমুককে দেখা অমুকের মতো আচরণ করে না কেন, খুবই কমন আসে এই ব্যাপারটা। আনসারটা এখান থেকে লিখতে হবে। সো একটু আল্লাহর ওয়াস্তে দেখ তোরা এগুলো করছিস কিনা, না করলে আজকে এখনই করে নিতে হবে। সেকেন্ড চ্যাপ্টার এখানে বলছে আমি সেকেন্ড চ্যাপ্টার এক্সাম যে 9 পড়ি নেই, এখন কি করবো? না পড়বা, শুধুমাত্র কখ তো অবশ্যই পড়তে হবে, কখ পড়তে হবে, 100% পড়তে হবে। কখ না পড়লে হবে না, কখ অবশ্যই পড়তে হবে। আমি আবার বলছি কখ পড়তে হবে, মাস্ট পড়তে হবে। হ্যাঁ, সেকেন্ড পেপার এখানে স্টার্ট করবা। আজকে থেকে বললাম না, আজকে এবং আগামীকাল সেকেন্ড পেপার পড়বা না। তোমার তো ফার্স্ট পেপার পরীক্ষা শেষ, এখন তুমি ফার্স্ট পেপার ধরা দরকার না। এখন কি ধরবা? সেকেন্ড পেপার পড়বা। এখন সেকেন্ড পেপার ধরবা। এখন যারা চিটং বোর্ডে আছো সেকেন্ড পেপার ধরবা, সেকেন্ড পেপার আছে, চিটং বোর্ডে আছে, সেকেন্ড পেপার ধরবা। এই আজকের প্রশ্ন কেমন? আজকে যা যা পড়াইছি তা আসছে না? বল। হ্যাঁ কি সমস্যা না, অসুবিধা নেই। তো এবার আমি তোকে বলছিলাম, এবার দেখ এদিকে থাকা। এরপরে যে আরেকটা জিনিস খুবই কমন আসে, সেটা একটু মাথায় রাখিস, যে কতগুলো মানে দেবে, ইনফরমেশন দেওয়া থাকবে। ইনফরমেশন দিয়ে তোকে বলবে যে গ্যাসটি আদর্শ কিনা যাচাই করো। যে ইনফরমেশন দেওয়া থাকবে, এখানে ইনফরমেশন দেওয়া থাকবে, এ এবং বি এরকম ইনফরমেশন দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে যে চাপ, এই যে 1 অ্যাটমসফিয়ার, আর এটা মনে কর 1.2 অ্যাটমসফিয়ার। তারপর এখানে মনে কর এটা হচ্ছে পি এর মান দেওয়া আছে, পি, এটা পি। তারপর হচ্ছে এটা গ্যাস, এটা গ্যাসের নাম। তারপরে এরকম করে দেওয়া থাকবে, এরকম ইনফরমেশন দেওয়া থাকবে। তারপর হচ্ছে এটার মান দেওয়া থাকে, ভি এর মান মনে করো এখানে 22.4, এখানে 24.1 লিটার এককে, যে লিটার এককে। তারপর ডব্লিউ এর মান দেওয়া থাকবে, ভর, এই যে ভর 1.2 গ্রাম, 1.3 গ্রাম, এরকম দেওয়া থাকে। তো দেওয়া থেকে তোকে জিজ্ঞেস করবে কি জানোস, তোকে বলছে এ ও বি গ্যাসটা আদর্শ কিনা। তো আদর্শ গ্যাস যদি বের করতে হয়, তাহলে যে দেখ আমরা সবাই জানি যে এই যে দেখ এই আমরা জানি জেড পিবি বাই এনআরটি, যে এনআরটি, এটা জেড এর মান যদি 1 হয় তাহলে আদর্শ গ্যাস। এই যে জেড এর মান 1 হলে আদর্শ গ্যাস, আদর্শ। আর জেড এর মান ইজ লেস দেন 1 হলো, এবং জেড এর মান ইজ গ্রেটার দেন 1 হলো বাস্তব গ্যাস, এই যে বাস্তব গ্যাস। তাহলে এইখানে পিবি সমান এনআরটি সমীকরণ প্রমাণ না করে তোরা জেড ইজ ইকুয়াল টু পি বাই এনআরটি এই সূত্র দিয়ে তোরা কি করবি, জেড এর মানটা বের করবি, বের করে কি গ্যাসটা আদর্শ কিনা যাচাই করবি। তো অথবা এরকম না বলে তোকে একটা বলবে যে ওই গ্রাফ চিত্রতে দিয়ে তোকে বলবে যে অমুকটা তমুকের মতো আচরণ করে কিনা। এই কোশ্চেনটা তোকে খুবই প্যাটার্নটা আসে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মানে খুবই কমন, শুধু কমন না খুবই কমন, এটা মনে রাখতে হবে, খুবই কমন। এবার আসো, মানে এটাকে বলা হয়, এটাকে বলে প্যাশন গুণাঙ্ক। জেড ইজ ইকুয়াল টু, যে জেড ইজ ইকুয়াল টু প্যাশন গুণাঙ্ক, যে প্যাশন গুণাঙ্ক, এই যে প্যাশন গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক, এই যে সংকোচনশীলতা গুণাঙ্ক একটু মাথায় রাখবি। সংকোচনশীলতা গুণাঙ্ক যদি পড়ে থাকোস অবশ্যই পড়তে, না পড়ে থাকোস অবশ্যই পড়তে হবে এটা, সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর মান। তো জেড এর মান দিয়ে আমরা আদর্শ নাকি অনাদর্শ সেটা বের করতে পারি।
এরপর হচ্ছে বাস্তব চাপ কার বেশি, বাস্তব গ্যাসের চাপ বেশি না, এই যে দেখ চাপ বাস্তব গ্যাস, এই যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে কার চাপ বেশি, এই যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে, এই যে বাস্তব গ্যাসের মধ্যে কার চাপ বেশি, যে কার চাপ বেশি, এটা খুবই কমন একটা প্রশ্ন। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে কার চাপ বেশি, খুবই কমন একটা প্রশ্ন, যে কার চাপ বেশি, এটা খুবই কমন একটা প্রশ্ন। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে কার চাপ বেশি, এটা খুবই কমন একটা প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে। অবশ্যই আদর্শ গ্যাসে চাপ বেশি, এটা চাপ বেশি এবং এটা ম্যাথমেটিক্যালি রাখবি, ম্যাথমেটিক্যালি প্রমাণ করবি। এই টাইপসের প্রশ্নগুলো এখান থেকে মানে খুবই কমন, এগুলো আসবে। এবার আসো আমরা যে এখান থেকে আমরা এই পার্ট কত গেল, পার্ট 3 গেল, এবার পার্ট 4 দেখ। পার্ট 4 এ কি আসে, পার্ট 4 এই যে পার্ট 4 এ কি আসে আমি একটু বলছি, একটু করে দেখ, মনোযোগ সবার খেয়াল করবি। পার্ট 4 এ কি আসে, পার্ট 4 হচ্ছে খুবই কমন, যে সেটা হচ্ছে গ্যাসের আরএমএস ব্যাক, এই যে গ্যাসের আরএমএস ব্যাক, এই যে আরএমএস ব্যাক সি ইজ ইকুয়াল টু √3RT ডিভাইড বাই এম, 3RT ডিভাইড বাই এম, এমটা হচ্ছে কেজি এককে লিখবা, এটা আর মানটা তখন 8.314 জুল পার মোল পার কেলভিন, ই এককে আসবে, একটু মাথায় রাখবা, জুল পার মোল পার কেলভিন এককে আসবে। এরপরে দেখো, এরপরে যে গতিশক্তির এই যে গতিশক্তির ব্যাপারটা মাথায় আসে, গতিশক্তি ইকে ইজ ইকুয়াল, দেখো ই ইজ ইকুয়াল টু 3/2, যে 3/2 এনআরটি, যে এনআরটি এটা একটা আছে। আবার একটা অণুর জন্য গতিশক্তি, মানে একটা অণুর জন্য কত, অনেক সময় এটা আসে, মানে একটা অণুর জন্য গতিশক্তি কত, তখন সেক্ষেত্রে যে একটা অণুর জন্য, তখন সেক্ষেত্রে সূত্র হচ্ছে একটি অণুর জন্য গতিশক্তি ইজ ইকুয়াল টু দেখো এই যে 3RT ডিভাইড বাই এনএ, নাম্বার অফ অ্যাভোগাড্রো, যে 2Na নাম্বার অফ অ্যাভোগাড্রো এনএম সমান কত বলো তো, যে 6.02 গুণ 10⁻23, এটা দ্বারা গুণ করলে একটা অণুর জন্য পাবা। আবার এক মোল অণুর জন্য বলে এনএম মান 1 হবে, সো এই গতিশক্তির ম্যাথ মাস্ট পরীক্ষা আসবে কোনটা, এই একটা অণুর জন্য এবং গতিশক্তির অঙ্কটা খুবই কমন, এটা আসবেই, এগুলো আসবে কনফার্ম। আর গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যটা খ নাম্বারের জন্য পড়বা, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, এটা 2 খ নাম্বারের জন্য পড়বে, যে ক্ষয়ের জন্য পড়বা। গতিতত্ত্বের স্বীকার্যগুলো কি, এটা খ নাম্বারের জন্য আসবে, গতিতত্ত্বের স্বীকার্য খ নাম্বারের জন্য আসবে, ক্ষয়ের জন্য আসবে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য ক্ষয়ের জন্য আসবে, মনে রাখবা। ওকে, আচ্ছা সেকেন্ড পেপার 22 তারিখ হওয়ার পসিবিলিটি আছে? না, এই চিটং বোর্ডে 22 তারিখে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এগুলো অনেক আগে বলে দেবে। কেমিস্ট্রি সেকেন্ড পেপার তোমাদের কোনো সম্ভাবনা নেই, যদি ঘোষণা দেয় 21 তারিখ বা 22 তারিখ তোমাদের আলাদা করে ঘোষণা দেবে যে তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা হবে অথবা এর ম্যাথ পরীক্ষা হবে, এটা ঘোষণা দেবে। সো একটু ধৈর্য ধরো 22 তারিখ পর্যন্ত, 22 তারিখের মধ্যে তোমরা ইনশাল্লাহ ঘোষণা পাবা যে তোমাদের পরীক্ষা কখন হবে। কারণ অলরেডি চিটংয়ের মধ্যে বৃষ্টি হয় নাই, ভারী বৃষ্টি হয় নাই, সিম্পল বৃষ্টি হয়েছে। এগুলো আসলে আমার মনে হয় যে সাতকানিয়া, তারপরে বাঁশখালী, তারপরে যে দক্ষিণ চট্টগ্রামে যে প্লাবিত অঞ্চল আছে সেই অঞ্চলগুলোতে অনেকগুলো থেকে পরীক্ষা নেওয়া শুরু করবে। তো সো এটা একটু মাথায় রাখবা যে তোমাদের পরীক্ষার শিডিউলটা 22 তারিখে দেবে। কয় তারিখে দেবে বলো? 22 তারিখে, এর দেবে না, এটা মাথায় রাখবা। ফাইন। এবার আসো যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যটা তোমরা মাস্ট পড়বা। এবার হচ্ছে এই টপিকগুলো পড়ার পর যে একটা খুবই একটা এক্সেপশন একটা প্রশ্ন মাঝে মাঝে আমি দেখি আসছে, এই কোশ্চেনটা হচ্ছে এটা, যে গ্যাস সিলিন্ডারকে বাজারজাতকরণে গ্যাসের সূত্রসমূহের ভূমিকা। এটা একটু পড়ে নিবা, যে গ্যাস সিলিন্ডার বাজারজাতকরণে, যে গ্যাস সিলিন্ডার বাজারজাতকরণে গ্যাসীয় সূত্রসমূহের প্রয়োগ। এই যে গ্যাসীয় সূত্রসমূহের প্রয়োগ, এটা মাস্ট মাথায় রাখবা। সূত্রসমূহের প্রয়োগ এটা মাথায় রাখবা, যে গ্যাস সিলিন্ডার বাজারজাতকরণে গ্যাসীয় সূত্রসমূহের প্রয়োগ, এটা খুবই কমন, এটা আসবে, মাথায় রাখবা। এটা মাঝে মাঝে আসে যে পিভি সমান নাটি, এটা হলে কখন বিস্ফোরিত হবে, এটা ফেটে যাবে কিনা, তারা কতটুকু বিস্ফোরিত হবে, রাখা যাবে কিনা, এই ধরনের কতগুলো প্রশ্ন করে। সো মাথায় রাখবা। আমি বারবার বলছি, গত ক্লাসে যেমন আমি তোমাদেরকে বলছি মিথেন এবং ইথেনের যে দহন, এই গত ক্লাসে বলছিলাম যে
ইথেন এবং মিথেনের কোনটা অধিকতর জ্বালানি, হ্যাশের সূত্রটা 100% চলে আসছে, ওইটাই পরীক্ষা আসছে, ওইটাই পরীক্ষা। যেমন সংকরণে CS4 বলছিলাম দুইটা আসবে এবং CS4টা আসছে। সো টাইটেশন আসছে সবগুলোই, তো প্রতিটা প্রশ্নই তো কমন, যা বলছি তাই আসছে। সো আমি যেগুলো বলছি এগুলো কোনো মানে তোমরা তো পড়ছো আলহামদুলিল্লাহ অনেকে, তুমি এখন দেখো যে কোনটা তুমি পড়ো নাই, যেটা পড়ো নাই সেটা এখন পড়ে নিবা, দ্যাটস ইট। মানে তুমি তো মোস্ট অফ দ্য টাইম তুমি পড়েছো সব, এখন আমি কিন্তু এক্সেপশন জিনিস দেখাচ্ছি, তোমার কাজ হবে যেটা তুমি পড়ো নাই সেটা তুমি পড়বা, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। এবার আসো যে পার্ট কত গেল, পার্ট কত পর্যন্ত গেল, পার্ট 4, পার্ট 5-এ কি পড়বা। এবার সিকিউটা তেমন আসে না, এই যে পার্ট 5-এ এখানের মধ্যে ওই যে যে জাস্ট এটা সংজ্ঞাগুলো পড়বা, এখান থেকে ক খ আসে না, এখান থেকে সরি এখান থেকে গ গ আসে না, ক খ আসে। সো এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি, এই যে অ্যাসিড বৃষ্টি এটা জাস্ট একটু কিভাবে হয় কেমনে হয় সেটা পড়বা। তারপর হচ্ছে অ্যাসিড খার যে মতবাদ, বিশেষ করে লুইসের মতবাদটা, এই যে অ্যাসিড খার মতবাদ, এই যে অ্যাসিড খার মতবাদ, এই মতবাদের মধ্যে লুইস মতবাদটা এবং আর্হেনিয়াস, যে লুইস মতবাদ, আর্হেনিয়াস মতবাদ, ব্রনস্টার লরি মতবাদ, আর্হেনিয়াস আর একটা হচ্ছে ব্রনস্টার লরি মতবাদ, যে ব্রনস্টার লরি মতবাদ, এই যে লরি মতবাদ এই মতবাদগুলো পড়বা, আর্হেনিয়াস মতবাদ, ব্রনস্টার লরি মতবাদ এবং লুইস মতবাদ, এই তিনটা মতবাদ পড়বা। পড়ার পর এই তিনটা মতবাদ ভালো করে পড়বা, পড়ার পর বেশি গুরুত্ব দিবা লুইসের মতবাদ অনুযায়ী, এই যে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, এই যে অনুবন্ধী অ্যাসিড ক্ষার, এটার সংজ্ঞাগুলো এবং এমসিকিউগুলো। সংজ্ঞা অ্যাসিড ক্ষার, এই যে অনুবন্ধী অ্যাসিড ক্ষার কাকে বলে, এটা একটু মাথায় রাখবো, অনুবন্ধী অ্যাসিড ক্ষার। আর ব্রনস্টার লরি লুইসের মতবাদ না, এটা হচ্ছে ব্রনস্টার লরি মতবাদ। এই ব্রনস্টার লরি মতবাদ থেকে আর এটা থেকে লুইসের কোনটি, যেমন অ্যালুমিনিয়াম লুইস অ্যাসিড, লুইস ক্ষার, এটা একটু মাথায় রাখবা, লুইস অ্যাসিড ক্ষার, এই যে অ্যাসিড ক্ষার নাম, এই নামগুলো কোনটা লুইস অ্যাসিড কোনটা লুইস ক্ষার, যেমন অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, এই যে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, তারপর BF3 বয়ফ্রেন্ড 3 মানে বোরন টাইফ্লোরাইড, এগুলো হচ্ছে লুইস অ্যাসিড, এগুলো তারপর হচ্ছে ফেরিক ক্লোরাইড, এগুলো লুইস অ্যাসিড, এখান থেকে এমসিকিউ আসে। লুইস অ্যাসিড এগুলো অ্যাসিড, লুইস অ্যাসিড। আর লুইস ক্ষার হচ্ছে অ্যামোনিয়া আছে, এখান থেকে লুইস ক্ষারগুলো হচ্ছে অ্যামোনিয়া, এই যে লুইস ক্ষার হচ্ছে অ্যামোনিয়া, ফসফিন, এই যে PH3। সো এগুলোই এই যে এই অ্যামোনিয়াম, ফসফোনিয়াম এগুলো পরীক্ষা আসে, অ্যামোনিয়াম না, অ্যামোনিয়া এবং ফসফিন এগুলো আসে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। আর আর্হেনিয়াস ব্রনস্টার আর্হেনিয়াস মতবাদ তেমন একটা গুরুত্বপূর্ণ না, তারপরে তুমি পড়বা যে শক্তিমাত্রা, অ্যাসিড ক্ষারের যে শক্তিমাত্রা, যেটা রসায়ন প্রথম পত্রের 4র্থ অধ্যায়ে পড়েছো, একটু মাথায় রাখবা, ঠিক আছে। এবার একটু সবাই খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এর বাইরে আমাদের তেমন একটা এখান থেকে টপিক থেকে আসার সম্ভাবনা নাই। আর একটা বোর্ডে আমি দেখছিলাম বিওডি সংক্রান্ত একটা ম্যাথ আসতে দেখছিলাম, যে একটা বোর্ডে দেখছিলাম যে বিওডি সংক্রান্ত, যে বিওডি, সিওডি, তারপর যে টিডিএস, তারপর ডিও, এগুলার সংজ্ঞাগুলো দেখে যাবা, যে বিওডি সিওডি এগুলোর সংজ্ঞা দেখে যাবা, এগুলো থেকে সিকিউ আসার সম্ভাবনা নেই, এগুলো ক বা খ এর জন্য। আর বিওডি সর্বোচ্চ মাত্রা কত, তারপর হচ্ছে হুয়ের অনুমোদিত বিওডি মাত্রা কত, সিওডি মাত্রা কত, টিডিএস কত, ডিজলভ অক্সিজেন কত, এগুলো একটু চোখ বোলাবা, দ্যাটস ইট, আর কোনো কিছু দরকার হবে না। আর এরপরে নাইট্রোজেন ফিক্সেশনটা দেখবা, ফিক্সেশন, ইউট্রোফিকেশন একটা শব্দ আছে, তারপর হচ্ছে ওজন স্তর কিভাবে ক্ষতি করে, ওজন স্তর, এগুলো জাস্ট এমনি এক্সট্রা, এগুলো হচ্ছে ওজন স্তরের ব্যাপারটা এক্সট্রা, এগুলো এক্সট্রা করে দেখবা, মানে সিকিউগুলো এগুলো হচ্ছে এমনি জাস্ট মানে দেখে যাওয়া, কারণ যাতে কোনোভাবে যাতে প্রশ্ন যাতে আনকমন না আসে, এই টপিকগুলো কোনোভাবে যাতে বাদ না যায়। এবার আসো আমরা দেখব জৈব রসায়ন, এবার আমাদের টপিক হচ্ছে জৈব রসায়ন। আসো খেলা হবে জৈব রসায়ন, আসো এই জৈব রসায়ন থেকে সবচেয়ে জ্বালা এই যে জৈব রসায়ন এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে মানে ঝামেলার একটা জায়গা। এখান থেকে কি কি পড়বা, কি কি আসবে না, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। জৈব রসায়ন একটু শেয়ার করে দাও, সবাই একটু দেখুক জৈব রসায়ন কি আসবে না, একটু মাথায় রাখো জৈব রসায়ন থেকে কি আসবে না, জৈব রসায়ন থেকে একটু মাথায় রাখো। দেখো আমি বলছি, প্রথমে তুমি একটু খেয়াল করো যে জৈব রসায়নের টামকরণ ফোড়ে হাঙ্কি ফাঙ্কি ভরে এগুলো নিয়ে টাইম অপচয় করবা না। নামকরণটা নর্মাল অ্যাজ ইউজুয়াল, নর্মাল যেটা পারো, মানে তুমি যা শিখছো এর বাইরে নামকরণ নিয়ে সময় অপচয় করা যাবে না। প্রথম কথা, নামকরণে অপচয় করা, যে নামকরণ নিয়ে এই যে নামকরণ তোমার ইয়া থেকে বাদ দিবা, তোমার মানে নামকরণটা যে ইয়াটা আছে IUPAC নামকরণটা, যে IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এইটার নামকরণে যে টপিক আছে এটা শুধুমাত্র বোর্ড কোশ্চেন পড়বে, যে বোর্ড কোশ্চেন
এই যে বোর্ড কোশ্চেনে যা যা আসছে এমসিকিউ, শুধু এমসিকিউর জন্য, এটা শুধু এমসিকিউতে আসে, তাও একটা প্রশ্ন, একটা এমসিকিউ আসবে। সো এটা নিয়ে সময় অপচয় করবা না। প্রথম যে হাঙ্কি ফাঙ্কি জিনিসগুলো আছে, জৈব রসায়ন কাকে বলে, ফ্যাডিক বোলার, হ্যান ত্যান, হাবি জাবি, বং বাং, এগুলা পড়ে সময় অপচয় করবা না। এগুলা শুধুমাত্র কবাক হওয়ার জন্য পড়বা। প্রথমে যে টপিকগুলো আছে, যে কার্যকরীমূলক কাকে বলে, এগুলো কি কাকে বলে, আমার 1 থেকে 9ম লেকচার পর্যন্ত এই লেকচারগুলো পুরাই ভুয়া। সো তোমার পড়া প্রথমের অংশগুলা, এই প্রথম যে অংশগুলো আছে, যে প্রথম, এগুলো শুধুমাত্র ক, খ এবং এমসিকিউ, এগুলো থেকে কোনো সিকিউ আসবে না। প্রথম যে প্রথম পার্টে যে অংশগুলো আছে, এগুলোতে ভুলেও সময় অপচয় করবা না, ডোন্ট ডু ইট, মানে সময় অপচয় করবা না। প্রথমে তাহলে শুরু করবা কি দিয়ে? শুরু করবা হচ্ছে একদম শুরু, স্টার্ট করবা হচ্ছে সমানুতা দিয়ে। এই সমানুতা দিয়ে স্টার্ট করবে, যে সমানুতা। এই সমানুতা টপিকের মধ্যে 2 রকমের সমানুতা আছে। একটা হচ্ছে সাধারণ সমানুতা, আরেকটা হচ্ছে স্টেরিও সমানুতা। এটাকে গাঠনিক সমানুতা আমরা বলতে পারি, যে গাঠনিক সমানুতা। এই সমানুতার পরে যে পার্টটা, এটা হচ্ছে আমাদের স্টেরিও সমানুতা, যে স্টেরিও সমানুতা। এটাকে 2D যদি বলি, আর এটা হচ্ছে 3D, এই যে 3D মডেল। এখন আমাকে বলো, এই স্টেরিও সমানুতার মধ্যে জ্যামিতিক সমানুতা, এই যে জ্যামিতিক সমানুতা, আর এখানের ভিতরে আলোক সমানুতা, এই যে আলোক সমানুতা। এখন দেখো, তুমি জাস্ট আমি যা বলবো তাই পড়বা, আমি যা যা লিখবো, বোর্ডে যা যা লিখছি, যেই টপিক এই টপিক, এর বাইরে পড়বা না। যাদের অবস্থা বেশি খারাপ, আর যাদের অবস্থা ভালো, তারা তো দরকার নেই, ক্লাসও দেখার দরকার নেই, তুমি ক্লাস থেকে বাইরে হয়ে যাও। যারা পড়াশোনা করেছো, তারা মানে অনেক কিছু, তারাই আমার এই ক্লাসটা দেখার দরকার নেই, বের হয়ে যাও ক্লাস থেকে। আমার দরকার হচ্ছে যে সমস্ত স্টুডেন্টগুলো দুর্বল, তারা বুঝে না যে কি পড়তে হবে, যাদের A+ দরকার, যাদের 90% নাম্বার দরকার, ভয়ে আছে, তাদের জন্য আমার এই ক্লাসটা। তো যারা পড়েছো, তারা আমার ক্লাস থেকে বের হয়ে যাও। আমার দরকার হচ্ছে যে সমস্ত মিডিওকার দুর্বল স্টুডেন্ট, যারা সারা বছর পড়লেও মনে থাকতেছে না, বা কি পড়বে বুঝতেছে না, পুরো সাবজেক্টের কনসাইজ, অথবা হাজারি স্যারের বই ফড়াই টিচারের সদর বদর করে ফেলছে। এরকম অনেক স্যার আছে, বই দেখে মানে বই থেকে স্লাইডগুলো দেখে স্টুডেন্টদেরকে পড়ায়। ওই টিচারগুলো তো স্টুডেন্টদেরকে কি যে ধ্বংস করতেছে বলার মতো না। কারণ একটি স্টুডেন্ট এত বড় বইয়ের প্রতিটা লাইন পড়লে সে বুঝবে, কিন্তু সে জীবনে মনে রাখতে পারবে না। তার জন্য দরকার যে কনসাইজ সিস্টেমেটিক্যালি তাকে মাথায় দেওয়া, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। সো এগুলো অনেকেই ধ্বংস করতেছে, সো কিছু বলার নেই। সো যারা মুখস্থ ভালো, যাদের দেখা যায় 100 জনের ভিতরে একজন ভালো, তারা মুখস্থ রাখতে পারে, ফটোগ্রাফিক ব্রেন, তাদের জন্য তো কোনো ব্যাপার না, তাদেরকে লোহা দিলে লোহা হজম করে ফেলতে পারবে, তাদের জন্য আমার চিন্তা না। আমার চিন্তা হচ্ছে 99% স্টুডেন্টের জন্য, যাদের স্টুডেন্ট মিডিওকা, যাদের মুখস্থ রাখতে কষ্ট হয়, যারা পড়ে ভুলে যায়, যাদের বুঝে না যে কোনটা পড়লে তার মাথায় থাকবে, তাদের জন্য আজকের এই ক্লাসটা। সো আর যারা জৈব রসায়ন একদমই পড়বা না চিন্তা করছো, তারা অবশ্যই কখের জন্য পড়তো। আর কখ কি পড়বা? বোর্ড কোশ্চেন পড়বা, আর এই বোর্ডের যে এমসিকিউ গুলো আছে ওগুলো সলভ করবো, ওখান থেকে তোমার কমন আসে যাবে। আর 2-1টা প্রশ্ন আসতে না পারে, সমস্যা নেই তো, তোমার তো 25টার ভিতরে 20-22টা পারলেই হয়, তো তোমার এত টেনশন কেন? সো আমি চাইবো যে তুমি যাতে অন্ততপক্ষে 90% নাম্বার করে আনসার করে আসতে পারে, এবং ওখান থেকে ফুল মার্কসটা পাও, এটাই আমার দরকার, আর কিছু দরকার নেই। সো আসো এবার আমরা জৈব রসায়ন নিয়ে কথা বলছি। এই আলোক সমানুতাতে, এই জ্যামিতিক সমানুতাতে খুবই কমন একটা প্রশ্ন, কোনটা বলতো? C4H8, এই যে বিউটিন, এই বিউটিনের সমানুতা মাস্ট পরীক্ষা আসে, যে একটা বিউটিন 1 বিউটিন 2, বিউটিন 2 জ্যামিতিক সমানুতা দেখায়, ওটা দেখায় না, এটাতে খুবই কমন। এবং এটা থেকে রিলেটেড ওজোনীকরণ, এইটার সাথে সাথে ওজোনীকরণ, এই যে ওজোনীকরণটা একসাথে পড়বি। তোর বিউটিন 2 এর ওজোনীকরণ করলে 2টা ইথানল পাওয়া যায়, এই ওজোনীকরণটা মাস্ট পড়বা, এটার সাথে রিলেটেড টপিক। এরপর অ্যালডিহাইড কিটোনের যে শক্তিমাত্রার ব্যাপারটা, যে কোনটা কাছে শক্তিশালী, এই অ্যালডিহাইড এইটার সাথে সমান, মানে এটার সাথে সামঞ্জস্য রেখে তুমি ওজনীকরণটা করবা। তারপর হচ্ছে অ্যালডিহাইড কিটোনে যে ইথানল এবং মিথানলের যে সক্রিয়তার ক্রম, এই ইথানল এবং মিথানলের যে, এবং CHO, এই যে CHO, তারপর হচ্ছে কিটোনের যে CH3CO CH3CO CH3, এটার যে শক্তিমাত্রার ক্রম, এটা শক্তিমাত্রার ক্রম। আমি একটু এদিকে যাচ্ছি, শক্তিমাত্রার ক্রমটা, যে এটার শক্তিমাত্রার ক্রম, যে শক্তিমাত্রা একসাথে পড়বে, যে শক্তিমাত্রার ক্রম নিউক্লিফিলিক সংযোজন বিক্রিয়া, এই 3টার মধ্যে কে সক্রিয়, পরীক্ষায় খুবই কমন, এটার সাথে রিলেটেড রেখে আসে, কোশ্চেন রেখে আসে। সো এটা পড়বে। আর আলোক সমানুতার মধ্যে সবচেয়ে বেশি কোনটা আসে? যে এটাকে ডিল্যাকটিক অ্যাসিড। তো তাহলে এই ডিল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড, এটা খুবই কমন, ডিল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড
তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড, ডি এবং এল ল্যাকটিক অ্যাসিড, যে ল্যাকটিক অ্যাসিড মাস্ট এখান থেকে আসবে। কোনটা? আলোক সমানতা সত্যটা। আর এখান থেকে এই জায়গা থেকে এই গাঠনিক সমানতা থেকে মেটামারিজম আর টটোমারিজম, যে মেটামারিজম আর এখানে টটোমারিজম, যে টটোমারিজম এই দুইটা থেকে, এবং তাহলে এই টপিকটা এবং এটা জ্যামিতিক সমান, এখান থেকে তুই যদি মানে ওজনীকরণ সহ যদি একসাথে পড়িস, এবং এই জায়গাতে জ্যামিতিক সমানতার এখানে আরেকটা যে সাইজের রুলস যেটা আছে, এই সাইজের রুলটা একসাথে পড়িস, কারণ সাইজের রুলটা এর সাথে মিলিত হয়ে আসে, মিলিয়ে সাইজের রুলটা একসাথে পড়িস। এই যে সাইজের রুলস, এই যে সাইজের রুল, তারপর হচ্ছে মার্কোনিকভ রুল, যে মার্কোনিকভ রুল, এই যে প্লাস মার্কোনিকভ রুল, এই যে প্লাস মার্কোনিকভ রুল, যে মার্কোনিকভ রুল, এই যে মার্কোনিকভ নীতি। এই টপিক থেকে এই সবগুলো মিলে সাইজের রুল, মার্কোনিকভ নীতি, ওজনীকরণ, তারপর হচ্ছে মিথানল, যে সিএইচও, এটা CH3 সিএইচও হবে, সিএইচও আর এই সিএইচও। সো এগুলা তোর পরীক্ষায় এই টপিকটা থেকে একটা সিকিউ, যে একটা সিকিউ মাস্ট পাবি। তাহলে কেউ যদি কোনো কিছুই না পড়স, আজকে এই টপিকগুলো পড়ে অ্যালডিহাইড কিটোনের শক্তি মাত্রার ক্রম, নিউক্লিক প্রতিস্থাপন বিক্রিয়ায় তোর নিউক্লিক বিক্রিয়া প্রতিস্থাপন নিউক্লিক সংযোজন বিক্রিয়ায় কোনটা অধিকতর মানে শক্তি মাত্রা কোনটা বেশি। তাহলে তোদেরকে একটু করে বলি যে এই জায়গাতে ইথানল ইয়ার সক্রিয়তা সবচেয়ে বেশি হবে, তোর মিথানলের সক্রিয়তা সবচেয়ে বেশি হবে, তারপরে ইথানল, আর সবচেয়ে সক্রিয়তা কম হবে কিটোনের। সো এই বিক্রিয়াটা মাস্ট পরীক্ষা আসবে, মাস্ট। আমি প্রশ্নের প্যাটার্নটা একটু দেখা দিই, তোদেরকে একটু দেখাচ্ছি, যে আমার কোশ্চেন থেকে আমি একটু দেখা দিই, যাতে তোমরা এখানে দেখা দিচ্ছি রসায়ন, জৈব রসায়ন, আমি একটু দেখাচ্ছি আমার কোশ্চেন। এই দেখ, আমি তো তোরা একটু দেখাই যে পরীক্ষা কেমনে আসবে সেটা একটু দেখ। এই কেমনে আসবে আমার টাইপ 1-এর কোশ্চেনের ট্যাগ, এই টাইপ 1-এর প্রশ্নগুলো আমি সাজায় রাখছি, আমি একটু দিয়ে দিচ্ছি এখানে, দাঁড়া ওয়েট, এই কোশ্চেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে করে তোদের সুবিধা হয়, দাঁড়া আমি দেখাচ্ছি। এই টাইপ থেকে মাস্ট কোশ্চেন আসবে, এই টাইপ 1, এই দেখ এই টাইপ 1, এই টাইপ 1 থেকে এই কোনটা অধিক সক্রিয়, দেখ এদিকে দেখা, এই যে নিচের কোনটি, এখান থেকে একটা টপিক পাবি তুই, দেখ এদিকে দেখা, এই যে দেখ এই কোশ্চেনটা একটু দেখ ভালো করে দেখ, এই দেখ এটা হচ্ছে, এই দেখ এদিকে তাকা, এটা হচ্ছে বিউটিন। তো বিউটের সমান 1, তাহলে ভিন্ন ভিন্ন যৌগ, আবার এখানে একই রকম যৌগ, তো একই রকম যৌগ হলে তাহলে বি যৌগটা সমান হবে CH3 CH ডাবল বন্ড CH, দেন এখানে CH3 হবে, তার মানে এটা হচ্ছে বিউটিন। তো বিউটিন হলে এখানে ওজনীকরণ করলে ইথানল পাওয়া যাবে, তাহলে CH3 CHO। এগুলো আমি ক্লাসে বিস্তারিত পড়াচ্ছি, এখন যেহেতু সাজেশন ক্লাস আমি আর অত ডিপে যাচ্ছি না, জাস্ট ওই কনসেপ্টটা দেখাই দিচ্ছি। তাহলে এই জিনিসটা দুইটা একই রকম, এটা হচ্ছে ইথানল জানসাস। এখন তোকে বলছে যে কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া, এইমাত্র তোকে বললাম যে কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া বা নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশনে এক্স অপেক্ষা ওয়াই কম সক্রিয়। তাহলে এক্স, তোর এখানে একটা এক্স আছে, আরেকটা ওয়াই আছে, এখন দেখ এ ও বি এর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শনের সম্ভাবনা, তাহলে দেখ অবশ্যই জ্যামিতিক সমানতা বি দেখাবে, এ জ্যামিতিক সমানতা দেখাবে না। এখন এ তোর এখানে এই জায়গাতে তোকে বলছে যে কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া এক্স অপেক্ষা এম কম, এই যে এক্স অপেক্ষা এম কম সক্রিয়, তাহলে এই এক্স এর মানটা তোর কি হবে, সেটা হচ্ছে মিথানল। একদম চোখ বন্ধ করে এক্স এর মানটা এখানে দেখেই বোঝা যায় যে চোখ বন্ধ করে এক্স এর মানটা, এই এক্স এর মানটা কি হবে বলতো, মিথানল হবে, যে মিথানল, এই এক্স এর মানটা মিথানল, যে মিথানল CH এই CHO। তো এখন তোর এটারে মিথানল কেমনে বানাবি? মিথানল তুই অনেকভাবে বানাতে পারিস। এখানে কিন্তু আমি আবারও বলছি, এটা মিথানল, যে বলছে কেন্দ্রাকর্ষী এক্স অপেক্ষা এম কম সক্রিয়, তাহলে এমটা কম সক্রিয়, তাহলে এক্সটা হচ্ছে বেশি সক্রিয়, তাহলে এটা মিথানল হবে। তো মিথানল হলে তুই তাহলে এটাকে দুইভাবে বানাতে পারিস চাইলে, যে CH3 দিয়ে দেখ, CH2 ডাবল বন্ড CH, তারপর হচ্ছে এখানে CH2 CH3। তো তাহলে এই জায়গাতে যদি তুই ওজনীকরণ বিক্রিয়া করস, তাহলে ওজনীকরণ এটা মিথানল হবে, আর একটা প্রোপানল হবে, এটা প্রোপানল। এই একটা নিয়ম হতে পারে, আবার আরেকটা চাইলে আরেকটা নিয়ম হতে পারে, এই যৌগটা এরকম হতে পারে, দেখ এই CH, তো এই যে ডাবল বন্ড, এখানে C দিবি, এখানে একটা CH3 দিবি, এখানে একটা CH3 দিবি, তাহলে এই ক্ষেত্রে তখন এই এক্সটা, এই যে এক্সটা তখন এখানে মিথানল ঠিক আছে, তখন ওয়াইটা কিটোন হয়ে যাবে, যে CH3 CO CH3, এই যে কিটোন হয়ে যাবে, ওয়াইটা কিটোন হয়ে যাবে। তো সব দুইটার নিয়মে করতে পারবি তুই চাইলে, এটা হচ্ছে বিউটিন 1 দিয়েও করতে পারবি, তখন এটা মিথানল পাবি, আর ওয়াইটা হবে প্রোপানল, যে CH3 CH2 CHO প্রোপানল। এটা একটা নিয়মে করতে পারবি, আর চাইলে আরেকটা নিয়মে করতে পারবি, যদি এটা এই সমানতা লেখাস তখন এটা মিথানল হবে, আর এটা কিটোন হবে, যে কিটোন হবে। তো সো অনেকভাবে করা যায়। সো এই প্যাটার্নে প্রশ্ন আসবে, মাস্ট একটু মাথায় নিয়ে যা, আল্লাহর ওয়াস্তে একটু পড়ে যা, দেখবি যে তোর এখান থেকে কমন পাবি, একটু কমন পাবি, মাথায় রাখবি। আমি আবারও বলছি, তোদের এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে জৈব রসায়ন থেকে সর্বোচ্চ 3টা প্রশ্ন, সর্বনিম্ন 2টা প্রশ্ন আসবে। 3টা কখন আসবে? যদি প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন দেয়। তো আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে 2টা করে আসবে, 3টা আসবে না, মানে আমার প্রেডিকশন জৈব রসায়ন থেকে 2টা আসবে।
হ্যাঁ হ্যাঁ, দুইটা আসবে। কারণ হচ্ছে যে জৈব রসায়ন নিয়ে সবার ভীতি, তো প্রশ্ন কঠিন করার ওভাবে চেষ্টা করবে না। জৈব রসায়ন থেকে দুইটা কোয়েশ্চেন আসবে, এটা আমার প্রেডিকশন। আর এদিক দিয়ে প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এখান থেকে তিনটা কোয়েশ্চেন আসবে কমন। তারপর পঞ্চম অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন আসবে। তারপর হচ্ছে আর তৃতীয় অধ্যায় থেকে পরিমাণগত রসায়ন থেকে দুইটা আসবে। অনেক সোজা পরিমাণগত রসায়নটা। তো তাহলে এখান থেকে তোরা মাস্ট এই টপিকটা দেখবি। দেখার পরে এরপরে প্যাটার্নটা, আরেকটা প্যাটার্ন দেখ। এই যে প্যাটার্নটা আরেকটু দেখ, আমি দেখাচ্ছি যে কেন্দ্রাকোষী যুতবিক্রিয়া, এগুলো তো আমাদের ম্যাজিক বইতে আছে, আমি তোকে আরও দেখাচ্ছি। এই যে এটা, এই অপসারণ, এই যে এই অপসারণ, এই কোয়েশ্চেনটা থেকে এই যে সিস্টান্স দেখায় না কেন, দেখ এই কোয়েশ্চেনটা উদ্দীপকটা এরকম থাকবে। এই যে উদ্দীপকটা এরকম থাকবে, থাকার পর তুই দেখ এখান থেকে দেখলেই তুই বুঝতে পারবি যে তোর কোয়েশ্চেনটা কি আসবে, প্যাটার্নটা দেখ একটু ভালো করে দেখ, একটু মনোযোগ দিয়ে খেয়াল কর। দেখে দিকে দেখা, এই যে CnH2SN-2, তাহলে n এর মান 4, তো n এর মান যদি 4 হয় তাহলে C4H কত বলতো, 4 দুগুণা 8 থেকে কত 6, তো তাহলে এটা ইথাইন অ্যালকাইন। অ্যালকাইন থেকে যদি দুর্বল বিজারক, রোজেন মুন বিজারক বলা হয়, এটাকে রোজেন মুন বিজারক বলা হয়, রোজেন মুন বিজারক। এই যে রোজেন মুন, আমি জানি না তোরা পড়ছিস কিনা, পড়লে একটু পড়ে নিবি, না পড়লে পড়ে নিবি, আর পড়লে তো ওকে ওকে সমস্যা নেই। রোজেন মুন, রোজেন মুন, রোজেন মুন বিকারক বলে, এটা দুর্বল বিজারক, এটা দুর্বল বিজারক। রোজেন মুন বিজারক বলে, বা বিকারক, বিজারক বলতেছি, তো এটা দুর্বল, এটা দুর্বল। তো দুর্বল হলে এটা হবে অ্যালকিন। অ্যালকিন মানে হচ্ছে বিউটিন, C4H8। তো C4 এর অপ্রতিসম, তো অপ্রতিসম বললে তাহলে এই যৌগটা কেমন হতে পারে আমি এখান থেকে আইডিয়া দিয়ে বুঝবো। দেখ ই সমানুর সাথে, যে ই সমানুর সাথে HBr এর বিক্রিয়া লিখো, তো তার মানে এটা এই এই HBr এর বিক্রিয়া মানে মার্কোনিকভ নীতি, যে মার্কোনিকভ নীতি। তাহলে সি সমানুতা কোনটা, CH ডাবল বন্ড CH2 CH, দেখ এখানে CH2 দেন CH3, তার মানে হচ্ছে অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম অ্যালকিনের বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে মার্কোনিকভ নীতি, যে মার্কোনিকভ নীতি, যে মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি। তারপরে দেখ এই সমানুর মধ্যে কোনটা সিস্টেন্স সমানু দেখাবে, তাহলে ডেফিনেটলি এটা এই যে CH3 CH আর ডাবল বন্ড CH দেন এখানে CH3, তার মানে অবশ্যই ডি নাম্বারটা বিউটিন টুটা সিস্টান্স সমানু দেখাবে। সো এই টাইপসের প্রশ্নগুলো তোর বারবার আসবে এখান থেকে, মানে তুই যে সমানতা থেকে একটা প্রশ্ন সারা বছর না পড়, এই কোশ্চেনগুলো একটু দেখে যা, দ্যাটস এনাফ, এনাফ একটা কোশ্চেন কমন পাবা ইনশাআল্লাহ, একটা কোশ্চেন কমন পাবা। তারপর দেখো আমি আরো বলতেছি, এখান থেকে আরেকটা দেখাচ্ছি, এই টাইপের না, আমি এগুলো খুব সুন্দর করে সাজায় রাখছি, দেখ এদিকে তাকা। এরপরে দেখ এখানের দিকে তাকা, এখানে এই যে এই অ্যাস্টেরিও সমানতা, এখানে কিন্তু এটা SN1 বিক্রিয়া, এই অ্যাস্টেরিও সমানতা এরকম করে আসবে SN1 বিক্রিয়ার সাথে রিলেটেড করে দেখ এদিকে তাকা, বিক্রিয়াটি বর্ণনা করো। তাহলে দেখ এখান থেকে এই যে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে দেখ এই যে এটা হচ্ছে SN1 বিক্রিয়া, তো SN1 বিক্রিয়াতে এই যৌগটা যেটা পাবা, এই যৌগটা এখানে যুক্ত হবে, তাহলে এটা কাইরাল কার্বন, তো কাইরাল কার্বন হলে সেটা অ্যাস্টেরিও সমানতা, মানে হচ্ছে কি আলোক সমানতা দেখাবে, তার মানে এটা আলোক সমানতা দেখাবে, এক যৌগটা আলোক সমানতা দেখাবে, যে আলোক সমানতা। দেখ কেন দেখাবে আমি তোকে বলি, ক্লোরিনকে সরিয়ে অ্যাকোয়াস যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল, তাহলে এখান থেকে এই টপিকটা মাস্ট পড়বি, পড়ে এখান থেকে SN1 SN2 বিক্রিয়ার কৌশল, এটা হচ্ছে SN1 বিক্রিয়ার কৌশল, SN1 SN2 বিক্রিয়া দেখে যাবি, আর কোনো ঝামেলা নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে তোর সমানতা দেখা, ওজনীকরণটা করা, ওজনীকরণের সাথে সাথে তোর এই মার্কোনিকভ নীতি আর একটা হচ্ছে সাইজেপ নীতি, এই নীতিগুলো মিলে একটা সিকিউ আসবে। আর এখান থেকে তোর স্টেরিও সমানতা থেকে আলোক সমানতা তোকে বলবে যে কোনটা স্টেরিও সমানতা বলতে আলোক সমানতা দেখায়, কোনটা দেখায় না, এই কনসেপ্টটা মাস্ট তোকে পড়ে যেতে হবে, এই কনসেপ্টটা তোকে মাস্ট পড়ে যেতে হবে। আমি আবারও বলছি এই কনসেপ্টটা তোকে মাস্ট পড়ে যেতে হবে, এই কনসেপ্টটা অবশ্যই তোকে পড়ে যেতে হবে। এবার হচ্ছে পার্ট 1 গেল, পার্ট 2 তে আয়, যে পার্ট 2 তে কি কি করবি, দেখি পার্ট 2, এই পার্ট 2 জৈব রসায়নে পার্ট 2 তে কি কি করবা তোমরা। এই তোমাকে তো কিছুক্ষণ আগে দেখালাম যে বিক্রিয়ার যে মেকানিজমগুলো আছে, মেকানিজমগুলোর মধ্যে দেখ এই SN1, এই যে SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, তারপর হচ্ছে E1 E2 বিক্রিয়া, E1 E2 একটু কম, এই যে E1 E2 বিক্রিয়া হচ্ছে E1 ও E2 বিক্রিয়া, এগুলো কম গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ, একটা বোর্ডে আসছে কম গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেখ এখানে মার্কোনিকভ নীতি, সাইজেব নীতির কথা তো বলছিলামই, এগুলো তো আসবেই কনফার্ম। এই টপিকগুলোর সাথে সাথে তোরা যে কাজটা করবি সেটা হচ্ছে যে ক্যানিজারো বিক্রিয়া, দেখ ক্যানিজারো বিক্রিয়া, যে আলাদা করে বলি যে ক্যানিজারো বিক্রিয়া, আর অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, দেখ এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, কে দে না, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া,
ঘনীভবন বিক্রিয়া অবশ্যই পড়বা। তারপর হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া, যে হ্যালোফর্ম বিক্রিয়া, এই হ্যালোফর্ম বিক্রিয়া এই বিক্রিয়া তিনটা আল্লাহর ওয়াস্তে একটু পড়ে যাবা। এখান থেকে তুমি বুঝবা কেন উদ্দীপক চেনার জন্য, এই যে উদ্দীপক চেনার জন্য তোমাকে বললো যে অমুক বিক্রিয়া দে, হ্যালোফর্ম বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দে, অমুকে দে না। তো এই ব্যাপারটা কোনটা দে না সেটা তুমি জানলে তখন তুমি পুরো জিনিসটা কনসেপ্টটা দেখতে পারবা, আর কোনো ঝামেলা নেই। সো এই পার্টটা একটু দেখবা, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ফাইন, এগুলো নিয়ে আর কোনো ঝামেলা নেই, এতটুকু দেখবা। এবার আসো, এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বেনজিন অংশ। বেনজিন থেকে প্রতিবারই প্রশ্ন এসেছে। বেনজিন, এই যে বেনজিন টপিকটা থেকে খুবই কমন, যে একটা খুবই কমন যে ক্যালসিয়াম কার্বাইড থেকে কি উৎপন্ন হয়, যে পানির সাথে বিক্রিয়া দিলে, মনে আছে? বল, এই যে ইথাইন উৎপন্ন হয়, ইথাইন উৎপন্ন হয় প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তো তোকে পরীক্ষা প্রশ্ন করে যে এটা এক্স দিয়ে দে, এটা এক্স দিয়ে দে। এই এক্স কে যদি আমরা লৌহনলের উপস্থিতিতে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তখন এটা বেনজিন হয়ে যায়, যে C6H6 হয়ে যায়। খুবই কমন একটা প্রশ্ন, এটা এক্স ওয়াই দিয়ে দে। এই উদ্দীপকটা যে ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট উদ্দীপক, এটা থাকবেই। সো এই উদ্দীপকটা খুবই কমন, যে ইথাইন। তো পরীক্ষায় এবার বিভিন্নভাবে ঘুরায় যে ইথাইন অম্লধর্মী, এটা অম্লধর্মী ব্যাখ্যা করো। তারপর এটা সংকরায়ন ব্যাখ্যা করো, যে সংকরায়ন ব্যাখ্যা করতে যায়, তোকে সংকরায়নটা ব্যাখ্যা করতে চায়। তারপরে এরপরে যেটা পরীক্ষায় প্রশ্ন আসে, যে বেনজিন থেকে, এই বেনজিনের এবার তোকে প্রশ্ন করে, এখান থেকে তোর প্রশ্ন হচ্ছে যে ফিডেল কাপ অ্যালকাইলেশন এসএসএ, মানে বেনজিনের যে বিক্রিয়াগুলো আছে, যে ফিডেল কাপ অ্যালকাইলেশন প্রতিস্থাপন যে বিক্রিয়া আছে, যে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে CH3Cl বিক্রিয়া করলে এই যে টলুইন উৎপন্ন হবে, বেনজিন থেকে টলুইন, CH3 উৎপন্ন। তাহলে বেনজিনের অ্যালকাইলেশন অ্যাসাইলেশন, এই বেনজিনের যত বিক্রিয়া আছে, ফিডেল কাপ অ্যালকাইলেশন অ্যাসাইলেশন, আবার এই বেনজিন উৎপন্ন হয় আবার ফেনল থেকে। তো যে জিঙ্ক গুঁড়ার মাধ্যমে তুই যখন এই যে ফেনলকে যখন জিঙ্ক গুঁড়ার সাথে বিক্রিয়া দিবি, তখন সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, যে বেনজিন উৎপন্ন হবে। তো তাহলে পরীক্ষাতে বিভিন্নভাবে তোর এই বেনজিন থেকে বিভিন্ন যৌগ উৎপন্ন হবে। এটা থেকে আবার এনিলিন উৎপন্ন হতে পারে। ভয় পাইছি, কিছু একটা করছে। তো তাহলে এখান থেকে এনিলিন উৎপন্ন হতে পারে। কি উৎপন্ন হতে পারে বল? এনিলিন। এই এনিলিনগুলো কেমনে কিভাবে উৎপন্ন হয় সেই ব্যাপারগুলো এখানে থাকবে। আমি আবার বলছি, এই ব্যাপারগুলো এখানে থাকবে। এনিলিন, বেনজিন থেকে এনিলিন, বেনজিন থেকে টলোইন, এটা টলোইন। এরপরে খুবই কমন একটা বিক্রিয়া, সেটা হচ্ছে বেনজিনের অ্যালকাইলেশন অ্যাসাইলেশন। তো বলছি সবচেয়ে বেশি আসে তিনটা, যে আমি একটু দেখাচ্ছি, যে বেনজিনের প্রথমে প্রস্তুতিগুলো পড়বি, 3টা বা 4টা প্রস্তুতি বললে প্রস্তুতি। 2 নাম্বার হচ্ছে বেনজিনে, এই যে বেনজিনে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন। দেখি অ্যালকাইলেশন 3টা ধাপে হয়, অ্যাসাইলেশন, তারপর হচ্ছে এরপর হচ্ছে এই এনিলিন, বেনজিন থেকে তোর এনিলিন তৈরি, নাইট্রেশনটা আছে, নাইট্রেশনটা আসে। এই 3টে সবচেয়ে বেশি আসে, এই 3টে সবচেয়ে বেশি আসে না, এই 3টা। এরপর একটা ব্যতিক্রম আসে, ব্যতিক্রমগুলি কোশ্চেন আছে। এই যে ব্যতিক্রম, যে নাইট্রেশন, এনিলিনের নাইট্রেশন বিক্রিয়া, যে এনিলিনের ক্ষেত্রে, যে এনিলিনের ক্ষেত্রে এনিলিনের নাইট্রেশনে অর্থপ্যারা নির্দেশক হওয়ার কথা ছিল। এটা মেটা নির্দেশক হয় কেন? খুবই ইম্পর্টেন্ট, মেটা নির্দেশক হয় কেন, মানে এটা ব্যতিক্রম কেন? এমনি তো অর্থপ্যারা নির্দেশক। এরপরে অর্থপ্যারা নির্দেশকের ব্যাপারটা পড়বা, এই যে অর্থপ্যারা নির্দেশক, এই যে অর্থপ্যারা নির্দেশক যেগুলো আছে, এই পয়েন্টগুলা এবং এই 3টা এবং এটার কৌশল সহ, প্লাস কৌশল, এই যে এই কৌশলটা পড়বা। তারপরে অর্থপ্যারা নির্দেশক পড়বা। আর এনিলিনে মেটা নির্দেশক হয় কেন? এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হওয়ার কথা ছিল। এনিলিনিয়াম আয়ন তৈরি হয় এখানে, ব্যতিক্রমধর্মী এনিলিনিয়াম আয়ন তৈরি হয় এখানে, ব্যতিক্রম। এটা আসছে কোন বোর্ডে? আমি একটু দেখি কোন বোর্ডে আসছে রে এনিলিনিয়াম, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমার এখানে আছে, আমার ইয়াতে আছে, দেখি আমি দেখাচ্ছি। খুবই কমন, এটা আসবে যে, এটা কনফার্ম। দেখে দিকে দেখা। আর এই যে অ্যালকিনের যে অপসারণ এবং সংযোজন বিক্রিয়ার ব্যাপারটা, এটাও ইম্পর্টেন্ট, আমি দেখাবো পরে, সাইজেপ নীতিটা। এরপর আমি দেখাচ্ছি নিউক্লিওফিলিকের সমানতা, স্টেরিক সমানতা দ্বারা একদম আমার এখানে গুছানো দেওয়া আছে, প্রতিটা জিনিসই গুছানো দেওয়া আছে।
তারপরে দেখ এটা কোনটা কি হবে, এই আমার এই ইয়া থেকে শীট থেকে 100% আসবে। এরপর এই কোয়েশ্চেনটা একটু দেখাবো আমি, 7 নম্বর কোয়েশ্চেনটা আমি আগে তোকে দেখাই এনিলিনিয়ামের ওই ব্যাপারটা, এটা যে মেটা নির্দেশক কেন সেটা পরীক্ষা আসছে সেটা একটু দেখা যায়। বেনজিন টপিকে যাই, বেনজিন টপিকে যাই, বেনজিন টাইপ 4, এই যে বেনজিন ফাইন পাইছি। এটা মেটা নির্দেশক কেন এরকম একটা প্রশ্ন আসে, কৌশল উৎপাদন কৌশল। তারপরে এটা ব্যতিক্রমধর্মীটা কই 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 অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া ঘটে। তারপর হচ্ছে অধিক অম্লীয়, তারপর হচ্ছে টাইপ 5। ধর আমি দেখাচ্ছি আয়োডোফোম বিক্রিয়া দেয় কেন, হ্যালোফোম বিক্রিয়া দেয় না, ভিন্নতার কারণ। আচ্ছা আমি এখানে তুলে নিই, জাস্ট এখানে আমি দেখাচ্ছি যে যে কোনো একটা বোর্ডে কোন বোর্ড আসছে আমি একটু দেখাচ্ছি, একটা মিনিট। কোন বোর্ড আসছে আমি একটু দেখাচ্ছি যে এটা এই মেটা নির্দেশক এটা আসবে, কনফার্ম আসবে, আমি একটু দেখাচ্ছি একটা মিনিট। বেনজিনের টপিকটাতে একটু দেখি, এটা আসবে কনফার্ম, এই কারণে তোকে আমি গুরুত্ব দিচ্ছি না, এটা গুরুত্ব দিতাম না। আমি একটু উদ্দীপকটা দেখাই, তারপরে তোর কাছে সহজ মনে হবে। দাঁড়া একটা মিনিট, আমি দেখে দেখাচ্ছি কোন। এটা ব্যতিক্রম একটু, এই কারণে এটা পড়তে হবে, আমি একটু দেখতেছি কোন বোর্ডে আসছে ক্ষারকত্ব। দাঁড়া একটা মিনিট, ডিকারপোজিশন বিক্রিয়া টিক্রিয়া তো আসবে এগুলা, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম এই যে পাইছি, এই যে ফাইন, এটা হচ্ছে কোন বোর্ড আসছে, দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। আমি দেখাচ্ছি এই দিনাজপুর বোর্ড 2023 সালে কোশ্চেন, আমি একটু দেখাচ্ছি দাঁড়া। দিনাজপুর বোর্ড 2023 সালে প্রশ্ন, এই আমার এখানে আছে দিনাজপুর বোর্ড 2023 সালে প্রশ্নটা, আমি একটু দেখাচ্ছি। এই টাইপসের প্রশ্নগুলো আসবে পরীক্ষায়, এটা একটু ব্যতিক্রম, তুমি এটা দেখে যেতে হবে। দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড, কুমিল্লার পরে দিনাজপুর বোর্ড থাকবে, এই যে দিনাজপুর বোর্ডটা আমি দেখাচ্ছি। চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, তারপর হচ্ছে এটা কি বোর্ড, যশোর বোর্ড, এরপর হচ্ছে বরিশাল বোর্ড, এরপরে তো আচ্ছা একদম শুরুতে থাকবে তাহলে দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড প্রথমে, তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহের পরে হচ্ছে রাজশাহীর পরে দিনাজপুর বোর্ড। এই যে দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে নাই, এই যে পাইছি। দিনাজপুর বোর্ড 2023 বলছে না, দিনাজপুর বোর্ড এটা ভুল লিখলো নাকি, দিনাজপুর বোর্ড 2023। সি উদ্দীপকের নাইট্রেশন অক্টোফেরা নির্দেশনে যুক্ত হয় না কেন, কি রে উল্টাপাল্টা বোর্ড লিখলো নাকি। আচ্ছা আমি প্রশ্নটা একটু লিখতেছি, দাঁড়া ওয়েট, প্রশ্নটা লিখে ফেলতেছি তাহলে সুবিধা হবে। তাহলে ব্যতিক্রম প্রশ্নটা হচ্ছে প্রথমে দিছে তোর এটা হচ্ছে বেনজিন দিছে, এই যে বেনজিন দিছে, তো বেনজিনে নাইট্রেশন দিছে, যে নাইট্রেশন। তো বেনজিনে যদি নাইট্রেশন হয় তাহলে আমরা সবাই জানি হচ্ছে নাইট্রোবেনজিন তৈরি হয়। দেন এবার এই যে এই SN প্লাস HCl এর সাথে বিক্রিয়া দিছে, তাহলে এখানে এটা হবে এনিলিন, যে এটা হবে এনিলিন। যদিও বা আমি এখানে যৌগটার নাম দিয়ে দিচ্ছি, এনিলিনটা যৌগটার নাম দিয়ে দিচ্ছি, তাহলে এটার নাম হচ্ছে এনিলিন, এই যে এনিলিন এটা আমরা দিয়ে দিচ্ছি। এটাকে সি ধরছে, এটাকে এ ধরছে, এটাকে বি ধরছে, এটা এ ধরছে, এটা বি ধরছে, আর এটা সি। তোর প্রশ্ন করছে সি যোগে নাইট্রেশনে প্রতিস্থাপক অর্থবের অবস্থানে যুক্ত হয় না কেন, যে প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন, যে অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন। তো আল্লাহর ওয়াস্তে এই কোশ্চেনটা একটু দেখে যাবা, অবশ্যই দেখে যাবে এই কোশ্চেনটা, আল্লাহর ওয়াস্তে এই কোশ্চেনটা দেখে যাবা, কারণ এই কোশ্চেনটা থেকেই তোমার প্রশ্ন আসবে। আমি আবারও বলছি এই কোশ্চেনটা অবশ্যই দেখে যাবা,
তাহলে বেনজিন থেকে যে যে টপিকগুলো আসে তার মধ্যে আমি কি কি বললাম, যে প্রথম হচ্ছে বেনজিনের নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, তারপর হচ্ছে ক্লোরিনেশন বা হ্যালোজিনেশনটাও দেখতে পারো। এরপর হচ্ছে অর্থবেড়া নির্দেশক, আর এরপর হচ্ছে এনিলিন। এই যে এনিলিন যেটা হয়, এই এনিলিনে তোমার প্রশ্ন হচ্ছে কি, এই যে অর্থবেড়া অবস্থানে যুক্ত হয় না কেন, মানে যুক্ত হয় না কেন, এই না কেন তোমাকে পড়তে হবে, বা ব্যতিক্রম কেন, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সো বেনজিনের টপিকটা গেল। এবার হচ্ছে আমাদের যে ইয়াটা, এটা কি বলে, যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, কেনেজের বিক্রিয়া বললাম। এবার হচ্ছে তোমরা যে কাজটা করবা, সবচেয়ে বেশি গুরুত্ব দিবা অ্যালকোহল, এই যে অ্যালকোহল, এই যে অ্যালকোহল, অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন, এই যে কিটোন। এই টপিকের মধ্যে এই অ্যালকোহল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, যে অ্যালকোহল প্রস্তুতি, প্রস্তুতি এবং পার্থক্য, তাদের মধ্যে পার্থক্য লুকাস বিকারকের সাহায্যে, পার্থক্য লুকাস বিকারক, এই যে লুকাস বিকারকের সাহায্যে পার্থক্য, একটু মাথায় রাখবা, লুকাস বিকারকের সাহায্যে পার্থক্য। তো এই লুকাস বিকারকের সাহায্যে পার্থক্যটা, এই তিনটা জিনিস একসাথে পড়ে ফেলবা, এটা একসাথে পড়ে ফেলবা। এটা গ্রিগনার্ড বিকারকের সাহায্যে, যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে, যে বিকারকের সাহায্যে, বিকারকের সাহায্যে, সাহায্যে। আর এখানে যে অ্যালকিনের জারণের মাধ্যমে, যে এখানে এইগুলোর প্রস্তুতি পড়বা, এই যে প্রস্তুতি পড়বা। তারপর হচ্ছে সক্রিয়তার ক্রম, যে সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম, একটু মাথায় রাখবা। আর এই জায়গাতে বেনজিনের মধ্যে আরেকটা প্রশ্ন আসে, যে এখানের মধ্যে এই সক্রিয়তাগুলো একটু খেয়াল করো, যেটা অর্থবেড়া নির্দেশক, যারা অর্থবেড়া নির্দেশক, যেমন মনে করো OH, এখানে OH, তাহলে এটা অপেক্ষাকৃত বেশি সক্রিয়, দেন বেনজিনটা অপেক্ষাকৃত কম সক্রিয়। আর সবচেয়ে কম সক্রিয় হচ্ছে নাইট্রোবেনজিন, যে নাইট্রোবেনজিন, কারণ এটা মেটা নির্দেশক। যারা মেটা নির্দেশক, সক্রিয়তার ক্রম, যে কেন সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম, এই পরীক্ষায় এটা হয় কেন, তাহলে তুমি দেখবা এটা মেটা নির্দেশক হওয়ার কারণে বেনজিন বল থেকে ইলেকট্রনের ঘনত্ব কমিয়ে দেয়, আর এটা হচ্ছে কিছুই না, নিউট্রাল। আর এটা অর্থবেড়া নির্দেশক হওয়ার কারণে বেনজিনের সক্রিয়তাটা বাড়িয়ে দেয়। তো এখানের ভিতরে মেসোমারিক ফল আছে, ইন্ডাকটিভ ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো তো আমরা আলাদা করে যদি পড়ে থাকো পড়বা, না হলে দরকার নেই, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবা, আর কিছু দরকার নেই। এবার তোমরা এই অ্যালকোহল অ্যালডিহাইড প্রস্তুতি সমীকরণ এবং পার্থক্য, এই যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া, যে পার্থক্যকারী বিক্রিয়া, পার্থক্যকারী বিক্রিয়া পড়বা, পার্থক্যকারী বিক্রিয়া পড়বা। এইটা পড়লে মোটামুটি তোমার দুইটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবা। এতটুকু পড়লে দুইটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবা। এবার যদি তুমি বাড়তি পড়তে চাও, তাহলে তুমি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পড়বে, যে অ্যালকেন, এই যে অ্যালকেন, অ্যালকিন, এই যে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকাইন, এদের পার্থক্য করা যায়। এটা কিভাবে পার্থক্য করা যায়, পার্থক্যকারী একটা বিক্রিয়া আছে, পার্থক্য করা কিভাবে যায়, এই জিনিসটা একটু তোমাকে একটা মিশ্রণ থেকে আলাদা করা, মিশ্রণ থেকে আলাদা করার ব্যাপারটা, যে মিশ্রণ থেকে আলাদা করা, যে আলাদা করা, এটা তোমরা একটু দেখে যাবা। তারপর হচ্ছে সংকেত জানবা 224 ডিএনপিএইচ, যে 224 ডিএনপিএইচ, ডিএনপিএইচ, সংজ্ঞা ও সংকেত ও কাজ, এই যে পার্থক্যকারী ইয়ার মধ্যে, অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকারীর মধ্যে। তো সো এই জিনিসগুলো একটু দেখবা, দেখলে মোটামুটি তোমার কাভার হবে। এরপরে বাড়তি যারা পড়তে চাও তারা এক্সট্রা করে পড়িও, বাট এই অংশগুলো হচ্ছে মেইন অংশ, যেখান থেকে তুমি শতভাগ কমন পাবা, মানে দুইটা কোশ্চেন কমন পেয়ে যাওয়া। এরপর যদি বাড়তি পড়তে চাও, তাহলে তুমি তো অনেক পড়া আছে এই পড়াগুলো, বাট আমি মেইন যে পড়াটা তোমার লাগবে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের আবার প্রস্তুতকরণ পড়তে পারো। তারপর হচ্ছে বাড়তি করে আবার উইক অ্যাসিডের পড়তে পারো, উইক অ্যাসিড। তারপর হচ্ছে তুমি আবার এখানে প্রতিটা কৌশলগুলো পড়তে পারো, যেমন মনে করো তুমি এখানে পড়তে পারো, যে যেমন মনে করো এই কি বলে TNT প্রস্তুতি পড়তে পারো। তারপর হচ্ছে এটাতে তাপমাত্রা বেশি লাগে কেন, তারপর হচ্ছে বিস্ফোরণ হয় কেন, এই ধরনের অনেকগুলো প্রশ্ন আছে। আমার কাছে মনে হয় যে তুমি তার চেয়ে বেশি ফোকাস করো যেগুলো কমন, যে সমস্ত জিনিসগুলো কমন সেগুলো বেশি ফোকাস করো, কমনগুলো ফোকাস করো, দেখবে যে ওখান থেকে কমন পেয়ে যাওয়া। সো আর তোমার টেনশন করতে হবে না। তো জৈব যৌগটা প্রেশারটা কমাও, যাতে করে তুমি অন্তপক্ষে একটা প্রশ্ন পরীক্ষা খাতায় লিখে আসতে পারো, একটা প্রশ্ন অন্ততপক্ষে পরীক্ষা খাতায় লিখে আসতে পারো। আর কিছু আমি দিচ্ছি না জৈব যৌগতে। এরপরে আসো পরিমাণগত রসায়ন। এখন আসো পরিমাণগত রসায়ন। দেখো পরিমাণগত রসায়ন, দেখো পরিমাণগত রসায়নে
সেফ দুই জায়গা থেকে প্রশ্ন আসে। দেখো আমি একটু জাস্ট কনসেপ্টটা বলি। দেখো একটা হচ্ছে মোল সংক্রান্ত, দেখো এই যে মোল সংক্রান্ত সংক্রান্ত, তারপর হচ্ছে দেখো ঘনমাত্রা রিলেটেড, এই যে ঘনমাত্রা সংক্রান্ত, এই যে ঘনমাত্রা সংক্রান্ত, তারপর হচ্ছে এরপরে এই যে পার্সেন্ট থেকে, এই যে পার্সেন্ট থেকে ডব্লিউ পার্সেন্ট হচ্ছে অনেকগুলো আছে, ডব্লিউ বাই ভিটা বেশি আছে, ডব্লিউ এটা থেকে ঘনমাত্রা, ঘনমাত্রা অথবা এখান থেকে পিপিএম, এই যে পিপিএম অবলিক পিপিবি পার্টস পার বিলিয়ন, অবলিক পিপিএম থেকে ঘনমাত্রা, অবলিক পিপিএম থেকে ঘনমাত্রা, এইগুলো নির্ণয় পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে পিপিএম থেকে ঘনমাত্রা, এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে দ্রবণ লঘুকরণ, এই যে দ্রবণ লঘুকরণ, যে দ্রবণ লঘুকরণ, লঘুকরণ দ্রবণ লঘুকরণ সূত্র হচ্ছে B1S1 = B2S2, মানে এই পাত্রের সাথে ওই পাত্র যদি ঢালি তাহলে দ্রবণের ঘনমাত্রা কত হবে সেটা বের করে, এরকম এরকম কোশ্চেন আসে। এখান থেকে মাস পিপিএম আসবে, মাস পিপিএমটা আসবেই কনফার্ম, এই যে পিপিএমটা আসবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। পিপিএমটা আসবে, ঘনমাত্রা নির্ণয় করো, পিপিএমটা আসবে, পার্সেন্ট থেকে ঘনমাত্রা এগুলো আসবেই কনফার্ম, এটা খুবই কমন। তারপর হচ্ছে মোলারিটি নির্ণয়, মানে হচ্ছে ঘনমাত্রার মোলারিটি নির্ণয় তো আসবে, যে মোলারিটি নির্ণয়, মোলারিটি নির্ণয় ঘনমাত্রা সংক্রান্তর মধ্যে এটা আসবে, এগুলো খুবই কমন। এরপরে দেখো এই এটার সাথে রিলেটেড দেখে দেখো এটা এবং এটা আরেকটা টপিক হচ্ছে এটা, দেখো এ প্লাস এসিড এবং ক্ষার মিশ্রিত হলে মিশ্রণের প্রকৃতি, যে মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের প্রকৃতি নির্ণয়, যে প্রকৃতি নির্ণয়, প্রকৃতি নির্ণয়, প্রকৃতি নির্ণয় মানে এসিড ক্ষার মিশ্রণের প্রকৃতি নির্ণয়, এবং এই এসিড ক্ষারের যে টাইট্রেশনের নির্দেশক, প্লাস নির্দেশক, এই যে প্লাস টাইট্রেশনের প্রয়োজনীয়, যে টাইট্রেশনে, টাইট্রেশনে প্রয়োজনীয় নির্দেশক, এই যে প্রয়োজনীয় নির্দেশক, এই যে নির্দেশক, নির্দেশক এখান থেকে মিথাইল অরেঞ্জ এবং ফেনোলফথেলিন, মিথাইল অরেঞ্জ, এই যে মিথাইল অরেঞ্জ আর ফেনোলফথেলিনটা মাস্ট, এই যে মিথাইল অরেঞ্জ আর ফেনোলফথেলিন, যে ফেনোলফথেলিন, এইখান থেকে একটা সিকিউ কনফার্ম, কনফার্ম একটা সিকিউ। এই যে এখান থেকে মাঝে মাঝে পিএইচও চলে আসতে পারে, যে পিএইচও কত, পিএইচ কত, মিশ্রণে পিএইচ কত, এটাও আসতে পারে। সো এই টপিকের এই একটা কোশ্চেন কমন পাওয়ার উপায় হচ্ছে এটা, এইটা একটা দুইটা তিনটা, এই তিনটা মিলে একটা সিকিউ হবে, কনফার্ম একটা সিকিউ, এটা একটা সিকিউ কনফার্ম, এখান থেকে একটা সিকিউ হবে পরিমাণগত রসায়নের 100% একদম সিকিউ হবেই এখান থেকে। এবার আসো সেকেন্ড সিকিউটা কোথা থেকে আসবে, সেকেন্ড এখান থেকে দুইটা সিকিউ আসে। তো সেকেন্ড সিকিউটা আসবে যে দ্বিতীয় সিকিউতে, দেখো দ্বিতীয় সিকিউ, এই যে দ্বিতীয় সিকিউটা হচ্ছে জারণ বিজারণের, এই যে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, দেন এর সাথে সাথে যে এই যে ম্যাথ আছে না, ম্যাথটা কি বলতো, এই জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, এইখান থেকে তোমার 6টা বিক্রিয়া ভালো করে পড়লে হবে, যে 6টা বিক্রিয়া, এই K2Cr2O7 আর KMnO4 এর সাথে বিক্রিয়াগুলো পড়লে হবে। এরপরে ম্যাথগুলো, যে লোহায় শতকরা ভেজালের পরিমাণ, ম্যাথ এই বিশেষ করে লোহার শতকরা ভেজালের পরিমাণ, যে লোহায় শতকরা ভেজালের পরিমাণ, যে শতকরা ভেজালের পরিমাণ, শতকরা ভেজালের পরিমাণ, এই যে ভেজালের পরিমাণ নির্ণয়, পরিমাণ নির্ণয়, মানে এখানে এই ম্যাথ রিলেটেড আরো অন্যান্য ম্যাথ, এই যে অন্যান্য ম্যাথ, এই ম্যাথটা এই দুইটা থেকে একটা সিকিউ মাস্ট। এবার আসো যেহেতু সিলেবাস তোমাদের কি বলো, যেহেতু সিলেবাস তোমাদের কি বলো, যেহেতু সিলেবাস ফুল সিলেবাস, তাহলে আল্লাহর রাস্তা আরেকটা জিনিস পড়তে হবে, বিআর ল্যাম্বার্টের সূত্র, আয়োডোমিতি, আয়োডিমিতি, তাহলে এক্সট্রা করে আল্লাহর রাস্তে পড়ে নিবা, এই এক্সট্রা, এই যে এক্সট্রা করে পড়ে নিবা আয়োডোমিতি, আয়োডিমিতি, যে আয়োডোমিতি, যে আয়োডোমিতি, এই আয়োডোমিতি প্লাস আয়োডিমিতি, এই আয়োডো একটা আয়োডো আর একটা আয়োডি, দুইটা পড়তে হবে। আয়োডোমিতি, যে আয়োডোমিতি, আয়োড আছে, মিতি তো লিখছি এখানে, এই যে আয়োডোমিতি আর একটা হচ্ছে আয়োডিমিতি, মিতি প্লাস বিআর ল্যাম্বার্টের সূত্র, যে বিআর ল্যাম্বার্টের সূত্র, এটা জাস্ট এক্সট্রা করে পড়ে নিবা, যদি বা আসবে না, তারপরে এই জিনিসগুলো একটু জাস্ট দেখে নিবা। দেখ তাহলে পরিমাণগত রসায়ন একদম খুবই কনসাইজ, মানে যেটা ধরবা সেটাই, দুটো সিকিউ আসবে, এই টাইপ থেকে দুটো সিকিউ আসবে, শেষ, আর কোনো কথা নেই, কোনো কথা নেই। দেখ এইখান থেকে সিকিউ 100% কমন পাবা, জাস্ট বোর্ডে টাইপ ওয়াইজ করবা ম্যাথ, আর কোনো ঝামেলা নাই। দেখো তো কোনো সমস্যা হলে জানাও, দ্রুত জানাও, তোমরাও কথাবার্তা বলতেছো না, কি অবস্থা?
তাহলে এরপরে আসো, এরপরে যেটা দেখবা এরপর চতুর্থ অধ্যায়, কোন অধ্যায় বলো? চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়তে কি কি আসবে দেখো, চতুর্থ অধ্যায় দেখো, চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের নাম কি বলো? তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়নে প্রথম হচ্ছে WZ/ID দিয়ে একটা প্রশ্ন পাই পার্ট 1-এ, যে পার্ট 1-এ এখানে কিন্তু এটা আসবে না। ওই যে কতগুলা প্রথমে যে এই কতগুলো টপিক আছে, টপিকগুলো কি কি বলো? এই যে পরিবাহিতা, তারপর হচ্ছে পরিবাহিতার বিভিন্ন ব্যাপারগুলো, এগুলো পরীক্ষা আসবে না, এগুলো সংজ্ঞা পড়ে নিতে পারো। কিন্তু মূল পরীক্ষা আসবে WZ/ID থেকে, যে WZ/ID এখান থেকে সঞ্চিত ভরের পরিমাণ, লোহার সঞ্চিত পদার্থের পরিমাণ, যে সঞ্চিত সঞ্চিত হয়ে গেছে, সঞ্চিত পদার্থের পরিমাণ, সঞ্চিত পদার্থের পরিমাণ। এখন ইদানিংকালে একটা ইয়ে আছে পরিমাণ, এখন ইদানিংকালে একটা প্রশ্ন আসছে জানো, যে সঞ্চিত হওয়ার পর ঘনমাত্রা কত হবে? এখন এই নিউ এই যে নিউ কোশ্চেন। তার মানে কি, একটা পাত্রের মধ্যে একটা অমুক তড়িৎ প্রবাহ দিছো, দেওয়ার পরে তাহলে কিছু জমা হয়েছে, কিছু বাড়তি আছে, জমা হলে তাহলে ঘনমাত্রা কমে যায়, তাহলে বাকি যেটা থাকে মানে পরিবর্তিত ঘনমাত্রা। যে পরিবর্তিত ঘনমাত্রা কত, যে পরিবর্তিত ঘনমাত্রা কত, যে ঘনমাত্রা কত খুবই ভেরি ইম্পর্টেন্ট। তার মানে জমা হওয়ার পর যে পরিবর্তিত ঘনমাত্রা, সেটাই পরীক্ষা আসবে এটা। সো এটা খুবই কমন, আমি টাইপগুলো বলতেছি তোমাদেরকে, শুধু একটু দেখে না, লিখে নাও। যারা পড়ো নাই তারা অবশ্যই পড়ে নিবা, যারা এই টপিকগুলো পড়ো নাই অবশ্যই পড়ে নিবা, কারণ এগুলো থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে, একদম এইগুলো থেকেই প্রশ্ন আসবে। এটা হচ্ছে গ নাম্বারের কোশ্চেন, যে গ, এখান থেকে গ, বড় গ আছে না, তাহলে বড় গ হচ্ছে কি তড়িৎ ইয়া থেকে, তোমার এটা কি বলে, বড় গটা যেটা আসবে, বড় গ কোশ্চেনটা আসবে কোনখান থেকে, যে তড়িৎ কোষের যে ইয়াটা, দুইটা কোশ্চেন দেখো, এই বড় গ কোশ্চেনটা দুইটা পার্ট থেকে আসতে পারে। একটা হচ্ছে তড়িৎ কোষে যে কোষ বিক্রিয়া, যে কোষ বিক্রিয়ার ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা। তাহলে এখানে ইএমটা ই সেল ইজ ইকুয়াল টু কি বলতো, ই নট সেল ইজ ইকুয়াল টু অ্যানোডের জারণ, যে ই নট সেল, এই অক্সিডেশন প্লাস ই নট সেল রিডাকশন, আর যে রিডাকশন। তাহলে এই মানটা অ্যানোডের অক্সিডেশন, ক্যাথোড রিডাকশন, অ্যানোড, এই যে অ্যানোড আর এটা ক্যাথোড, এই ক্যাথোড রিডাকশন, এই সূত্র থেকে প্রশ্ন আসবে মোট। কিন্তু এখান থেকে যেটা পরীক্ষা আসে, আমি একটু দেখাই, এখান থেকে যেটা আসে, সে ঘনমাত্রা দেওয়া থাকলে নার্নেস্টের সূত্র। এই কারণ কি ঘনমাত্রা যদি দেওয়া থাকে, যে ঘনমাত্রা দেওয়া থাকলে নার্নেস্টের সূত্র, যে নার্নেস্ট, এটা থেকেই পরীক্ষা প্রশ্ন বেশি আসে, যে গ এখান থেকে আসে। আর আরেকটা আসে কোন পাত্রে রাখা যাবে না, মানে এটা হচ্ছে দুইটা নিয়মে আসে, একটা হচ্ছে কোষ বিক্রিয়া দিয়ে বুঝাই দেওয়া, আর আরেকটা প্রশ্ন আসে যে সক্রিয়তা সিরিজ দিয়ে। আমি জানি না তোমার পড়ছো কিনা, যারা যদি না পড়ে থাকে আমার ক্লাসটা করবা, আমি আর কিছু বলতেছি না, কারণ হচ্ছে যে তোমাদেরকে আমি আজকে যা সাজেশনটা কি আসবে, আর যদি তোমাদের এক্সট্রা করে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে লিখিও, আমি তোমাদের জন্য দরকার হলে কালকে ক্লাস নেব, কোনো সমস্যা নেই, খালি বলবা যে স্যার আমার এই প্রবলেমটা, আমি করব। দেখো কি অবস্থা আমাকে জানাও। বাইরে সাউন্ড আসতেছে, আচ্ছা, এবার একটু সবাই আসো, সবাই একটু দেখো, এবার একটু মনোযোগ দিয়ে দেখো। সেটা হচ্ছে এবার এই নার্নেসের সমীকরণের বাইরে যে কোন পাত্রে রাখা যাবে না, যে কোন পাত্রে রাখা যাবে না, যে কোন পাত্রে রাখা যাবে না, যে রাখা যাবে না, এই টপিক থেকে কোশ্চেন আসে। কোন পাত্রে রাখা যাবে না, এই টপিক থেকে কোশ্চেন আসে। তো এখানে দুই নিয়মে করা যায়, একটা হচ্ছে কোষ বিক্রিয়া দিয়ে, একটা প্রশ্নতে কোষ বিক্রিয়া দিয়ে দেবে, আর আরেকটা হচ্ছে কি দিয়ে বলতো, সক্রিয়তা সিরিজ দিয়ে, যে সক্রিয়তা সিরিজ দিয়ে ব্যাখ্যা করতে বলবে। আর আরেকটা বিষয় তোমাদের পরীক্ষা আসে, যে ইসেলের মান দেওয়া থাকলে তোমাকে কোষ গঠন করতে বলবে, যে এই সংক্রান্ত প্রশ্নগুলা এখানে কোষ গঠনও করতে বলে, যে বিভিন্ন মান দেওয়া থাকে, এরপর তোমাকে বলে কোষ গঠনে, যে কোষ গঠন করো, মানে তোমাকে এটা কি স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। সো এটা একটু মাথা রাখবে, এই টপিকগুলো কোনোভাবে যাতে এই টপিকগুলো বাদ না যায়। মানে বিভিন্ন মান দেওয়া থাকবে, বলতে এখান থেকে কোষ বিক্রিয়াটা বের করো, বা পার্থক্য বের করে এই সূত্র দিয়ে তোমাকে স্বতঃস্ফূর্ত কি স্বতঃস্ফূর্ত না সেটা বের করতে বলবে। সো এটা মাথা রাখবা। এরপরে এক্সট্রা করে তুমি কি পড়বা, এক্সট্রা করে পড়বো হচ্ছে লেড, হাইড্রোজেন ফুয়েল সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি, এই তিনটা। লেড, হাইড্রোজেন ফুয়েল সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি, এই তিনটা জিনিস পড়বো এক্সট্রা। এই যে এক্সট্রা, আমি এক্সট্রা দিচ্ছি, এক্সট্রা
এই এক্সট্রাটা পড়বা, এই যে এক্সট্রা এক্সট্রা লেড 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 ব্যাটারি, তারপর হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাটারি ও হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল, এই যে ফুয়েল সেল, এই তিনটা পড়বা, তাহলে তোমার আর কোনো কোশ্চেন নেই। দেখ 74 থেকে পুরো কাহিনী শেষ। হাইড্রোজেন ফুয়েল সেল, এই যে হাইড্রোজেন ফুয়েল সেল, লেড লিথিয়াম আয়ন ব্যাটারি বিক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত মানে কোষ বিক্রিয়ার ডিসচার্জ এবং চার্জ, আর হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল, এটা হচ্ছে তিনটা পড়বা। দ্যাটস এনাফ, আর কিছু পড়া লাগবে না। এখান থেকে 74 দেয় আমার মনে হয় দেখবো 2-3 ঘন্টা শেষ হয়ে যাবে 74 দেয় একটু পড়লে, মানে তড়িৎ রসায়নটা 74 দেয় 2-3 ঘন্টা পড়লে তোমার শেষ হয়ে যাবে পুরোটা। আমি জানি না তোমরা কতটুকু পড়েছো, না পড়লে আমাকে জানাইও, ঠিক আছে? না পড়লে আমাকে জানাইও, আমি চেষ্টা করতেছি তোমাকে টপিকগুলো ধরা দিতে। এখন আমার যদি ইয়ে থাকতো তোমাকে, যেহেতু আমি ক্লাসগুলো নিয়েছি, তোমরা ক্লাসগুলো ওখান থেকে দেখবা, দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ, একদম ভালোভাবে হয়ে যাবে, আশা আশা করি টেনশন করতে হবে না। এবার আসো আমরা দেখবো, এবার আসো একটু দেখাচ্ছি। এবার হচ্ছে আমরা এই পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়, যে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়, তাহলে পঞ্চম অধ্যায়ের নাম কি বলতো? অর্থনৈতিক রসায়ন। এই যে অর্থনৈতিক রসায়ন, অর্থনৈতিক রসায়ন, অর্থনৈতিক রসায়ন, অর্থনৈতিক রসায়ন, এই অর্থনৈতিক রসায়ন। এই অর্থনৈতিক রসায়ন থেকে আমি দেখাচ্ছি, অর্থনৈতিক রসায়ন থেকে কি পড়বা? অর্থনৈতিক রসায়ন থেকে সিমেন্ট প্রস্তুত প্রণালী, সিমেন্টের যে কৌশল, সিমেন্টটা পড়বা। আমি কয়েকটা বলে দিচ্ছি, সিমেন্ট, সিমেন্ট, সিমেন্ট পড়বা। তারপরে চিনিটা তেমন গুরুত্বপূর্ণ না, সিমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখি আর কি কি গুরুত্বপূর্ণ হতে পারে, আমি একটু দেখাচ্ছি। আমি হাজারি স্যারের বইটাই নিলাম, বইটা নিয়ে এখান থেকে এমসিকিউর জন্য তো কয়লা পড়তে হবে, এমসিকিউর জন্য কয়লা পড়তে হবে, এমসিকিউর জন্য কয়লা পড়তে। আমি হাজারি স্যারের বই খুঁজতেছিলাম, দেখাচ্ছি আমি এখানে, তোমরা একটু জাস্ট এখানে আমি দেখাচ্ছি কোনটা বোর্ডে আসছে বেশি। তাহলে এখান থেকে সার, আচ্ছা সার আসছে, সার, এই যে সারটা বোর্ডে আসছে, সার যেহেতু নতুন, এটা সারটা পড়বা। তাহলে সারটা পড়বে যে সার এবং কি বলতো, সিমেন্ট, এই যে সার এবং সিমেন্ট, সার এবং এই যে সার এবং ইউরিয়া কারখানা, ইউরিয়া আসছে কাপ্কো থেকে আসছে, কারখানা নাইট্রোজেন গঠিত, সারটির প্রাকৃতিক এবং উৎপাদন শিল্প, তার মানে সার কারখানা আসছে, সিমেন্টটা পড়বা। এরপরে দেখি বোর্ড কোশ্চেন আর কি কি আসছে। কয়লা ব্যবহার করে নাইট্রোজেন সার উৎপাদন, কয়লা ব্যবহার করে নাইট্রোজেন সার উৎপাদন, তাহলে সারের ব্যাপারটা আসলো। কাগজ শেষ আসছে, কাগজ, কাগজ কই, এরপর হচ্ছে সার, এই যে সার, বারবারই সার আসছে। তারপর হচ্ছে কাগজ শিল্প, কাগজে যে কাগজ শিল্পটা দিল। এরপর হচ্ছে তাহলে সিমেন্ট পাইলাম, সার পাইলাম, এই যে সার পাইলাম, তারপর হচ্ছে কাগজ পাইলাম, এই যে কাগজ, এই কাগজ শিল্পটা, এই তিনটা পাইলাম, তিনটা পাইলাম, কাগজ পাইলাম, সার পাইলাম, সিমেন্ট পাইলাম, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পরিবেশের উপর প্রভাব, অভিন্ন প্রশ্ন, শিল্প উৎপাদনের মূলনীতি। তাহলে এরপর হচ্ছে মিথেন গ্যাস, এরপর তাও ইউরিয়া, এই যে ইউরিয়া, সার, সার বেশি আসছে, সার বেশি আসছে, সার বেশি আসছে। আচ্ছা তারপর হচ্ছে আমি দেখি আর কি কি পণ্য, সিমেন্ট, আচ্ছা এরপর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি এখান থেকে তোমাকে ইয়ে করি, মিশ্রণটি সিমেন্ট গেল, আজেলিয়াস আবর্তন গুঁড়ো, চুল্লি, জিপসাম গুঁড়ো, সয়াসাই, সিমেন্ট। এবার চামড়া শিল্প, এই চামড়া শিল্পটা, চামড়াটা, চামড়া বা টেনা, সবচেয়ে বেশি সিমেন্টটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি সিমেন্টটা বেশি পড়লে হবে। দূষকের ব্যাপারগুলো মাঝে মাঝে আসছে, এই যে দূষণের ব্যাপার আসছে, দূষণ, এই বিশেষ করে এই টেক্সটাইল শিল্প, দূষণটাও একটু দেখবা। তারপরে শিল্প উৎপাদন, বিল্ডিং তৈরিতে যে সিমেন্ট শিল্প, দূষণের ব্যাপারটা বেশি আসছে, দূষণ। এরপর হচ্ছে দূষক, বিভিন্ন দূষক, এই কয়টা পড়লে হয়ে যাবে, এই কয়টা পড়লে হয়ে যাবে, ফাইন। আর এমসিকিউটা বোর্ড কোশ্চেনগুলো ভালো করে পড়বা। আর হাজারি স্যারের এমসিকিউ, যে হাজারি স্যারের বইয়ের যে অনুশীলনী যে এমসিকিউগুলো আছে সেগুলো পড়বা, আর বোর্ড কোশ্চেন, আর প্লাস বোর্ড কোশ্চেন, এখান থেকে আর বেশি কিছু পড়া লাগবে না। এগুলো জাস্ট মূলনীতিগুলো পড়ে বিক্রিয়াগুলো লেখার চেষ্টা করবা, এনাফ। এর বাইরে তোমাকে আর কয়লার যে মান আছে না বিভিন্ন, ওই মানগুলো এমসিকিউর জন্য দরকার, মানে বোর্ড কোশ্চেনগুলো পড়লে হয়ে যাবে, আর ঝামেলা নেই। এগুলো একটু জাস্ট দেখবা যে তুমি পড়েছো কিনা, কারণ এগুলো থেকেই তো প্রশ্ন আসে বারবার। সো এই কোশ্চেনগুলো যাতে কোনোভাবেই বাদ না যায়। তো আজকে বসে তোমরা জৈব রসায়নটা শেষ করো,
তারপর হচ্ছে আলাদা করে এগুলো পড়ো। আমার কাছে মনে হয় ইনশাল্লাহ শতভাগ কমন পাবা। এরপরও যদি মনে হয় তোমার কোনো টপিক নিয়ে আমাকে আলোচনা করতে হবে, তাহলে আমাকে জানাইও, যে আমি চেষ্টা করব তোমাকে আলাদা করে ক্লাস নেওয়ার জন্য। আমি জাস্ট সাজেশনটা দিলাম যে কী কী আসবে কী কী আসবে না। তো সো এটা একটু মাথায় রাখবা। তো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে। কারেন্টই মাত্র এসেছে। হ্যাঁ, কারেন্ট